topic actually we all know about it, CI/CD with containerization, but আমরা জিনিসটাকে যদি একটু ব্রেকডাউন করি। সো বেসিক্যালি আজকে আমাদের যে আলোচনার বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু CI/CD। আ দেন হচ্ছে অ্যাকচুয়ালি আমরা অনেকেই মোটামুটি যারা CI/CD-র ব্যাপারে জানি, CI/CD-তে অ্যাকচুয়ালি অনেক টাইপের টুলস আছে। সো পপুলার টুলস গুলো কি? সেই জিনিসটা হচ্ছে আমরা একটু হাইলাইট করব। অ্যান্ড আফটার দ্যাট CI/CD-তে লাইক এসেনশিয়াল লাইক যেই স্টেপ গুলো অ্যাকচুয়ালি আমাদের কম বেশি সবারই হচ্ছে ইউজ করা লাগে অথবা আমাদের জানা প্রয়োজন সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। অ্যান্ড ডেফিনিটলি আমরা যদি কন্টেনারাইজেশন নিয়ে কথা বলতে যাই তার আগে আসলে ভার্চুয়ালাইজেশন এর ব্যাপারটা ডিসকাস করা প্রয়োজন। এইজন্য হচ্ছে আমরা ফার্স্ট এ ভার্চুয়ালাইজেশন কি এটাকে অ্যাড্রেস করব অ্যান্ড আফটার দ্যাট কন্টেনারাইজেশন এ আসবো। অ্যান্ড দেন ভার্চুয়ালাইজেশন অ্যান্ড কন্টেনারাইজেশন এর মধ্যে একটা ডিফারেন্স দেখব। এবং যেহেতু কন্টেনারাইজেশন বলতে মেইনলি ডকারকেই হচ্ছে লাইক এখন পর্যন্ত আসলে ডকারকেই মোস্টলি বুঝানো হয় এবং ডকারকেই ইউজ করা হয় ইন মোস্ট কেসেস। সেটার কারণে হচ্ছে আমরা ডকারের মানে ডকারকেই হচ্ছে মেইনলি কভার করব। অ্যান্ড আফটার দ্যাট CI/CD আমরা কিভাবে ডকারের থ্রুতে করতে পারি সেই স্টেপটাতে আসবো। সো আমরা যদি একদম ফার্স্ট আ জায়গাটা থেকে যদি আসি যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লাইক CI/CD-র মেইন কাজটা কি? যে অ্যাপ্লিকেশন লাইক যখন বিল্ড হচ্ছে সেই বিল্ডটাকে হচ্ছে ডেপ্লয় করা। সো এই স্টেপটার কথা যদি আমরা একটু ব্রেকডাউন করতে যাই যে পপুলার যে ফ্রেমওয়ার্ক গুলো আছে এট লিস্ট ইন কনটেক্সট অফ বাংলাদেশ Python, PHP, JavaScript অ্যান্ড Java। সো আমরা এখানে কয়েকটা স্টেপ দেখতে পাচ্ছি যে নরমালি Python এর একটা অ্যাপ্লিকেশনকে রান করতে গেলে আপনার কি করা লাগবে? অর PHP এর অ্যাপ্লিকেশন Java, JavaScript। সো ইন মোস্ট কেসেস আমরা কিন্তু এটাই দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে আগে আ ডিপেন্ডেন্সি হচ্ছে রিজলভ করা লাগবে অ্যান্ড বিফোর দ্যাট আমাদের স্পেসিফিক এই ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে ইনস্টল করা লাগবে আমাদের সিস্টেমে। অ্যান্ড আফটার দ্যাট আমরা ডিপেন্ডেন্সি রিজলভ করছি, তারপরে অ্যাপ্লিকেশনটাকে রান দিচ্ছি। সো নরমালি আমরা অ্যাজ এ ডেভেলপার যখন আমাদের লোকাল ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট এ কাজ করি, তখন কিন্তু আমাদের প্রসেসটা মোটামুটি সিমিলার কাইন্ডা লাইক দিস এরকমই থাকে। যে আমরা লাইক লেটস সে Python এর অ্যাপ্লিকেশন সো Linux হলে তো অ্যাকচুয়ালি ইনস্টল করা থাকে। বাট যদি Linux না হয় তাহলে হচ্ছে আমরা ফার্স্ট এ ইনস্টল করে নিচ্ছি। দেন সেই স্পেসিফিক যে অ্যাপ্লিকেশনটা আছে সেটার একটা রিকোয়ারমেন্টস থাকে। সেই রিকোয়ারমেন্টস ফাইলটাকে ইনস্টল করে নিচ্ছি। একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিচ্ছি। ওইটার মধ্যে হচ্ছে রিকোয়ারমেন্টস ইনস্টল করছি অ্যান্ড আফটার দ্যাট আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করছি। সো এই যে স্টেপটা, এই স্টেপটা কিন্তু আমরা এভাবে ব্রেকডাউন করতে পারি যে, যেকোনো একটা অ্যাপ্লিকেশনকে রান করতে গেলে আমাদের ফার্স্ট এ হচ্ছে ডিপেন্ডেন্সি রিজলভ করতে হচ্ছে। সেটা হচ্ছে একদম ফার্স্ট থিং হচ্ছে ল্যাঙ্গুয়েজের ডিপেন্ডেন্সি রিজলভ করা। তারপরে হচ্ছে অপারেটিং সিস্টেমের ডিপেন্ডেন্সি রিজলভ করা, দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি রিজলভ করা। এই ৩ টা ডিপেন্ডেন্সি রিজলভ করার পরেই আমরা আসলে অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারছি। এবং আরেকটা জিনিস হচ্ছে এখানে দেখার বিষয় সেটা হচ্ছে যে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের ভার্শনের উপরে বেস করে কিন্তু অনেক সময় ডিপেন্ডেন্সি গুলা চেঞ্জ হয়ে যায়। এবং আপনি যদি মানে একই ল্যাঙ্গুয়েজের জন্য মাল্টিপল মানে সেম ডিপেন্ডেন্সি মাল্টিপল ভার্সন রাখেন, সেটা যদি একই সিস্টেমের মধ্যে আপনি রান করতে যান তখন কিন্তু ইন সাম কেসেস আমাদের হচ্ছে ডিপেন্ডেন্সি রিজলভ করার সময় হচ্ছে কনফ্লিক্ট অ্যারাইজ করে। তো এই প্রবলেমগুলো হচ্ছে আমরা এখন কোন স্টেপের কথা বলছি? সো অ্যাকচুয়ালি যদি আমরা নরমালি অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে যাই। সো অ্যাপ্লিকেশন ডেপ্লয় করার যে ট্র্যাডিশনাল ওয়েটা, সেই ট্র্যাডিশনাল ওয়েতে কিন্তু একটা স্পেসিফিক সার্ভারের মধ্যে মাল্টিপল অ্যাপ্লিকেশন আইদার সেটা সেম ল্যাঙ্গুয়েজের হতে পারে অর ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ডিফারেন্ট ফ্রেমওয়ার্কের হতে পারে। বাট অ্যাকচুয়ালি একটা সার্ভারের মধ্যেই মাল্টিপল অ্যাপ্লিকেশন এভাবেই অ্যাকচুয়ালি আমরা ডিপেন্ডেন্সি রিজলভ করে তারপরে রান করে ডেপ্লয় করতাম। তো সেই জায়গাটা থেকে আমরা যদি এখন CI/CD-র আমরা যদি ওই স্টেপটাতে আসি, যে আমাদের ফার্স্ট এ হচ্ছে ডিপেন্ডেন্সি রিজলভ করা লাগছে। দেন আমরা হচ্ছে নতুন কোনো একটা কোড লিখছি। সেই কোডটাকে টেস্ট করছি। ভার্শন কন্ট্রোল সিস্টেম অ্যাজ ইন আমরা Git অথবা আদার কোনো ভার্শন কন্ট্রোল সিস্টেম যদি থাকে। সো Git এর হচ্ছে মাল্টিপল ভেরিয়েশন আছে Bitbucket, Git Action, GitLab। সো এগুলোর মধ্যে হচ্ছে আমরা পুশ করছি। সেই কোডটাকে সার্ভারের মধ্যে পুল করে নিচ্ছি এবং দেন হচ্ছে এটাকে আমরা ডেপ্লয় করছি। সো ডেপ্লয় করার সময় হচ্ছে আমাদের আবার ডিপেন্ডেন্সি রিজলভ করা লাগছে এবং করে তারপর আমরা ডেপ্লয় করছি। সো এটা কিন্তু আমাদের নরমালি একটা অ্যাপ্লিকেশনকে যদি আমরা রান করছি তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ফ্লো। আর যদি আমরা লোকালি জিনিসটাকে রান করি তাহলে হচ্ছে এই যে মাঝখানের ভার্শন কন্ট্রোল সিস্টেমে পুশ করে এবং পুল করে এই স্টেপটা হচ্ছে আমরা এভয়েড করতে পারি। যেহেতু আমাদের কোডটা সেম মেশিনের মধ্যেই আছে। সো এবার যদি আমরা একদম লাইক CI/CD-র এখানে তো আপনার স্ক্রিনে একটা ডেফিনিশন দেখতে পাচ্ছেন। বাট আমরা যদি জিনিসটাকে একটু এভাবে বলি, আ আমরা ডেফিনিশনটা হচ্ছে বাই দ্য বুক না বলে যদি নরমালি একটু CI/CD-র ব্যাপারে বলতে যাই। সো
ইন আ ওয়ে আমাদের যেকোনো একটা অ্যাপ্লিকেশনকে ডিপ্লয় করতে গেলে একদম কোর কনসেপ্টে কি হচ্ছে আমাদের কিছু কমান্ড এক্সিকিউট করতে হচ্ছে। এবং যেহেতু মেক্সিমাম সার্ভার যেহেতু আমরা আসলে সার্ভার ডেপ্লয়মেন্ট নিয়েই কথা বলছি। সো মেক্সিমাম সার্ভার অ্যাকচুয়ালি লিনাক্স বেসড অপারেটিং সিস্টেমের উপরে রান করে। লিনাক্সের অনেক টাইপের ডিস্ট্রিবিউশন আছে বাট ইন দি এন্ড অ্যাকচুয়ালি ওরা লিনাক্স বেসড অপারেটিং সিস্টেম হিসেবেই রান করছে। সো এই প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের মধ্যে আমাদের যখন রান করতে হচ্ছে আমাদের বেশ কিছু ডিপেন্ডেন্সি রিজলভ করার জন্য কমান্ড অথবা বিভিন্ন অ্যাকচুয়ালি আমাদের বিভিন্ন কমান্ড হচ্ছে এক্সিকিউট করতে হচ্ছে। অ্যান্ড আফটার দ্যাট যখন ডিপেন্ডেন্সি গুলো রিজলভ হচ্ছে অনলি দেন আমরা আসলে অ্যাপ্লিকেশনটাকে রান করতে পারছি। এট দ্য সেম টাইম আমাদের অ্যাপ্লিকেশনটাকে হচ্ছে পুল করে নিতে হচ্ছে তারপরে রান করতে হচ্ছে। তো এই যে কমান্ডগুলা, এই কমান্ডগুলো আপনি যদি রেগুলার বেসিসে সার্ভারের মধ্যে একটা অ্যাপ্লিকেশনকে আপডেট করেন অথবা মাল্টিপল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকচুয়ালি কোড পুশ করেন, তখন কিন্তু এই সেম কাজটাকে আমাদের মাল্টিপল টাইমস করতে হচ্ছে, রাইট? রিপিটেডলি মাল্টিপল টাইমস করতে হচ্ছে। সো CI/CD অ্যাকচুয়ালি যেই কাজটা করে ওর মেইন রেসপন্সিবিলিটি CI মিনস হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন মিনস আমি একটা নতুন কোডকে আমার এক্সিস্টিং কোড বেসের মধ্যে পাস করছি। সো আমার কিন্তু অলরেডি একটা অ্যাপ্লিকেশন লেটস সে রানিং অবস্থায় আছে। সো সিআই অ্যাকচুয়ালি কি করছে একটা এক্সিস্টিং কোড বেসে নতুন কোডকে হচ্ছে পুশ করছে। সো এটা হচ্ছে আমরা নরমাল গিট পুশ দিয়েই করতে পারি। সো লাইক সিআই অ্যাকচুয়ালি ডিফারেন্ট জিনিসটা কি করছে? সো অ্যাকচুয়ালি এখানে যেই জিনিসটা হচ্ছে যে আমরা এক্সিস্টিং একটা কোড বেসে যখন নরমালি পুশ করি দেন কোনো অনেক সময় রান করতে গেলে আমরা কি দেখি যে রান করার টাইমে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো ধরনের এরর হচ্ছে অথবা কোনো ধরনের কনফ্লিক্ট হচ্ছে ডিপেন্ডেন্সি রেজলিউশন অথবা এই টাইপের কোনো একটা বিষয়ে কনফ্লিক্ট হচ্ছে কোনো কারণে এরর হচ্ছে অ্যাপ্লিকেশনটা রান করতে পারছি না। সো সিআইতে মেনলি এই জিনিসটা এনশিওর করা হয় নতুন যে কোডটা আসবে এবং নতুন যে ডিপেন্ডেন্সিগুলো আসছে অ্যাপ্লিকেশনের জন্য সেই অ্যাপ্লিকেশনটা মানে সেই ডিপেন্ডেন্সি গুলো অথবা কোডটা এক্সিস্টিং কোড বেসকে কোনোভাবে হ্যাম্পার করবে না অথবা কোনোভাবে ব্রেক করবে না। এই জিনিসটা হচ্ছে কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন ফার্স্টে এনশিওর করা হয়। অ্যান্ড দেন হচ্ছে কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্ট অর ডেলিভারি। এখানে হচ্ছে ২ টা টার্মই ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়। সো আমরা হচ্ছে যদি কন্টিনিউয়াস ডেপ্লয়মেন্টের কথা বলি দ্যাট মিনস হচ্ছে সিডি পার্ট। সো সিডি পার্টে যেই কাজটা করা হয় সেটা হচ্ছে যেমনটা বলছিলাম যে ডিপেন্ডেন্সি রিজলভ করতে হয় দেন অ্যাপ্লিকেশনটাকে আমরা হচ্ছে রান করি। সো সিডি পার্ট এটা এনশিওর করে যেই সার্ভারে আপনি অ্যাপ্লিকেশনটাকে ডিপ্লয় করবেন সেই সার্ভারের মধ্যে ডিপেন্ডেন্সিগুলো রিজলভ হওয়া হচ্ছে। অ্যান্ড দেন নতুন যে কোডটা এসেছে সেই কোডটাকে এক্সিস্টিং যে রানিং অবস্থায় কোডটা আছে ওই অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট করে রান করে দেওয়া হচ্ছে। সো দ্যাটস হোয়াট সিডি ডু। সো সাথে আরেকটা জিনিস যদি একটু এড করি সেটা হচ্ছে এখানে আমরা একটা বিষয় মেনশন করেছি যে গোল অফ CI/CD is to establish a reliable pipeline for software integration and delivery. সো এটাই হচ্ছে ইন এ ওয়ে মানে আমাদের যদি সামারি করতে চাই CI/CD অ্যাকচুয়ালি কি কাজ করে। এখন এখানে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে আমি CI/CD করলেই কি এই জিনিসটা এনশিওর হচ্ছে কিনা যে আমি যখন কোড ইন্টিগ্রেট করছি তখন আসলে আমার এক্সিস্টিং কোড বেস ব্রেক করবে না। অথবা আমি যখন সিডি মানে সিরিজ পোরশনটাতে আসছি সেই সময় এটা হচ্ছে স্মুথলি রানিং অ্যাপ্লিকেশনের সাথে ইন্টিগ্রেট হয়ে যাবে। ব্যাপারটা কিন্তু এরকম না। লাইক নট নেসেসারিলি CI/CD ইজ আ ম্যাজিক্যাল টুল যেটা হচ্ছে আপনি লাইক আপনার এক্সিস্টিং টেক স্ট্যাক এর মধ্যে যদি ইমপ্লিমেন্ট করেন অথবা এড করেন, তাহলে অ্যাকচুয়ালি এই জিনিসটা ম্যাজিক্যালি সলভ হয়ে যাবে, বিষয়টা এরকম না। আমরা এখানে যদি কয়েকটা স্টেপের কথা একটু দেখি যে প্রপার টেস্টিং, অটোমেটিং অ্যান্ড বিল্ড প্রসেস। সো যে জিনিসটা বলছিলাম যে আমাদের প্রত্যেকটা জিনিসই কিন্তু কোনো একটা কমান্ড এক্সিকিউট করে অথবা কোনো একটা কোড এক্সিকিউট করে করতে হচ্ছে। সো মেইনলি CI/CD যেই কাজটা করছে, এই সবগুলা কাজ ম্যানুয়ালি করতে গেলে আমাদের যে কমান্ড গুলা দিতে হতো অথবা যে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতো, CI/CD অ্যাকচুয়ালি ওইটাকে একটা সিস্টেমেটিক স্ট্রাকচার এ নিয়ে আসছে। সো হতে পারে আপনি টেস্ট করার সময় কোনো কারণে টেস্টের মধ্যে ফেল পেয়েছেন। দ্যাট মিনস CI/CD কি করবে? এটা কিন্তু আমাদের লিখে দিতে হবে। ফাইলের মধ্যে লিখে দিতে হবে যে যদি কোনো কারণে টেস্ট ফেল করে, তাহলে সে যেন রোল ব্যাক করে আগের কমিটে চলে যায়। অথবা স্পেসিফিক যে ডেভেলপার আছে, সেই ডেভেলপারকে একটা ইমেইল সেন্ড করে এবং পাইপলাইনের এক্সিকিউশনটা অফ করে দেয়। তারপরে হচ্ছে যখন আমরা বিল্ড করতে যাচ্ছি, বিল্ড করার সময় কোনো কারণে যদি ফেল করে, লাইক আমরা টেস্ট করার পর বিল্ড ফেল করতে পারে। সো টেস্ট বিল্ড যদি ফেল করে তাহলে হচ্ছে স্টেক হোল্ডার যারা দ্যাট মিনস এটা ডেভেলপার হতে পারে, প্রজেক্ট ম্যানেজার হতে পারে, টিম লিড হতে পারে। তাদের কাছে হচ্ছে নোটিফিকেশন পাঠানো। সেই নোটিফিকেশন আমরা ইমেইল দিয়ে করতে পারি হুইচ ইস দ্য ইজিয়েস্ট ওয়ে। আর সেটা ছাড়াও হচ্ছে আরো অনেকভাবে আমরা বিভিন্ন ধরনের মেসেজিং আ যে আমাদের টুলস গুলো আছে সেটার সাথে ইন্টিগ্রেট করে অথবা আদার কোনো কমিউনিকেশন চ্যানেলের সাথে ইন্টিগ্রেট করে হচ্ছে আমরা নোটিফাই করতে পারি এবং নোটিফিকেশন পাঠানো একই সাথে হচ্ছে রোল ব্যাক করা। সো
এট ইচ টাইম আমরা যখনই হচ্ছে কোনো কারণে আমাদের পাইপলাইন ফেল করতেই পারে। সো ফেল করলে আমরা যেন রোল ব্যাক করে আগের স্টেটটাতে আসতে পারি। এই টোটাল স্ট্রাকচারটা ডিফাইন করা হয় অ্যাকচুয়ালি CI/CD পাইপলাইনে। সো ইয়া, ইন a way ইট ইস নট গোনা ফিক্স এভরিথিং ম্যাজিক্যালি। আমাদের হচ্ছে এই স্টেপগুলাকে নিজেদের ডিফাইন করতে হবে। অ্যান্ড কোনো কারণে আমাদের যদি কিছু স্টেপ মিস হয়ে যায়, লাইক ইন এ ওয়ে অনেক ক্ষেত্রেই হচ্ছে ইউনিট টেস্টিং অথবা প্রপার ইউনিট টেস্টিং হচ্ছে করা হয় না। সো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই যে টেস্টিং এর যে ফেজটা অ্যাজ এ ডেভঅপস, আমরা হচ্ছে আসলে টেস্টিংটা কিন্তু লিখে দিচ্ছি না। টেস্টিং লেখা থাকবে, সেটাকে হচ্ছে আমরা CI/CD পাইপলাইনে ইন্টিগ্রেট করব। অ্যাপ্লিকেশনের যে কোডটা আছে সেই কোডটাকে হচ্ছে আমরা CI/CD পাইপলাইনের থ্রুতে রান করব। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি জাস্ট রানের যে প্রসেসটা অথবা কোড পুশ হওয়ার পরে সেটাকে গিট থেকে এনে টেস্ট করে দেন বিল্ড করে তারপরে ডিপ্লয় করা, এই টোটাল প্রসেসটাকে অটোমেট করার জন্য যে ফাইলটা লেখা হয় অথবা যে টুলটা ইউজ করা হয় সেটাই অ্যাকচুয়ালি CI/CD টুল। অ্যান্ড পপুলার CI/CD টুলস এর মধ্যে একদম টপে জেনকিন্সকে রাখার রিজন হচ্ছে জেনকিন্স অ্যাকচুয়ালি ওপেন সোর্স এবং জেনকিন্সটা হচ্ছে আমরা সেলফ হোস্ট করতে পারি। দ্যাট মিনস আপনি নিজের একটা সার্ভার নিয়ে সেটার মধ্যে জেনকিন্সকে ইনস্টল করে সেই সার্ভারটার মধ্যে অ্যাকচুয়ালি আপনি CI/CD পাইপলাইন নিজের মতো করে লিখে নিতে পারবেন। অ্যান্ড গিট অ্যাকশনটা অ্যাকচুয়ালি যারা হচ্ছে অলরেডি GitHub ইউজ করছেন, তাদের জন্য একটা ভালো অপশন হতে পারে এবং Git অ্যাকশন দিয়ে এট লিস্ট আমরা লাইক এখানে একটা জিনিস একটু মেনশন করে রাখি। সেটা হচ্ছে যখন আমরা বলি যে সিডি অর্থাৎ আমরা ডেপ্লয় করছি, ডেপ্লয় করতে গেলে আমাদের কিন্তু একটা সার্ভার লাগে। সো জেনকিন্সের ক্ষেত্রে যেহেতু এটা আমরা সেলফ হোস্ট করতে পারছি এবং আপনার কাছে যদি একটা সার্ভার থাকে যেটা সেলফ হোস্টেড, সেই সার্ভারকে কিন্তু জেনকিন্স সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে। সো একটা CI/CD পাইপলাইন যদি কোনো একটা যেই সার্ভার আমাদের ডেপ্লয় করতে হবে সেই সার্ভারকে যদি অ্যাক্সেস করতে না পারে, তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশনটাকে ডেপ্লয় করতে পারবো না ওই স্পেসিফিক সার্ভারটাতে। যেটার কারণে যদি আমরা লাইক প্রাইভেট নেটওয়ার্কের মধ্যে অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে যাই তাহলে সেই ক্ষেত্রে জেনকিন্সটা আমাদেরকে অ্যাকচুয়ালি বেটার অ্যাক্সেসিবিলিটি দেয়। আর যখন গিট অ্যাকশন নিয়ে কাজ করতে হবে তখন ডেফিনিটলি আমাদের একটা পাবলিক সার্ভারের মধ্যে অর্থাৎ যেটা ওভার দি ইন্টারনেট অ্যাক্সেস করা যায় এরকম একটা সার্ভারেই অ্যাকচুয়ালি গিট অ্যাকশন দিয়ে আমরা ডেপ্লয় করতে পারবো, আদারওয়াইজ কিন্তু করতে পারবো না। সো যদি কেউ GitHub এর অলরেডি আছেন এবং Git অ্যাকশন ট্রাই করতে চাচ্ছেন তাহলে এট লিস্ট CI পোরশনটা হচ্ছে ইজিলি, যদি কোনো পাবলিক সার্ভার আপনার কাছে না থাকে তাহলে Git অ্যাকশনটা হচ্ছে খুব ইজিলি ইমপ্লিমেন্ট করে দেখতে পারবেন। এবং Git অ্যাকশনের মধ্যে হচ্ছে অনেক টাইপের প্লাগইনস আছে। সেই প্লাগইন গুলা ইউজ করে অ্যাকচুয়ালি আমরা CI/CD পাইপলাইন গুলা লিখতে পারি এবং আমরা হচ্ছে CI/CD এর একটা পাইপলাইনের স্যাম্পল একদম লাস্টে আমরা দেখব। সো বিটবাকেটও অ্যাকচুয়ালি সেম। বিটবাকেট পাইপলাইনটা হচ্ছে বিটবাকেট যারা ইউজ করছেন তাদের জন্য হচ্ছে ইন্টিগ্রেশন করাটা সবথেকে ইজিয়ার হবে। এবং সিমিলার টু গিট অ্যাকশন বিটবাকেটও হচ্ছে আপনার সিআই পোরশনটা খুব ইজিলি আপনি ইন্টিগ্রেট করতে পারবেন। বাট পাবলিক সার্ভার না থাকলে অ্যাকচুয়ালি আপনি সিডি পোরশনটা করতে পারবেন না। GitLab হচ্ছে আপনি সেলফ হোস্টও করতে পারবেন অথবা ওদের যে ম্যানেজড যেটা আছে সেটাও ইউজ করতে পারবেন। এবং এইগুলার বাইরে আরেকটা টুল আছে সার্কেল সিআই। সো এটাও হচ্ছে আমরা লাইক অনেকটা জেনকিন্স এর মতো। সেটা আপনি ইউজ করতে পারবেন যেকোনো জায়গা থেকে। এটা মেইনলি হচ্ছে ক্লাউড বেসড। সো ওদের যে প্যানেলটা আছে সেটার থ্রুতে হচ্ছে আপনার ইউজ করতে হবে। অ্যান্ড AWS কোড পাইপলাইন এবং Azure DevOps এই ২ টার নাম দেখে আমরা আসলে বুঝতে পারছি। সো মেইনলি ডেডিকেটেডলি ওদের কাজ হচ্ছে আপনি যদি AWS এর ক্লাউড সার্ভিস ইউজ করেন এবং আপনার টোটাল ইনফ্রাস্ট্রাকচার যদি AWS এর উপরে ডিপেন্ডেন্ট থাকে, ইন দ্যাট কেস AWS কোড পাইপলাইন আপনার জন্য বেটার অপশন হতে পারে। আর যদি আপনি Azure এর যে ক্লাউড সার্ভিস আছে সেটার উপরে যদি আপনার মানে টোটাল ইনফ্রাস্ট্রাকচার যদি আসলে ওই একটা সার্ভিস প্রোভাইডারের কাছেই থাকে, সেক্ষেত্রে অ্যাকচুয়ালি Azure DevOps আপনি ইউজ করতে পারেন। বাট বিগিনারদের জন্য অথবা যারা হচ্ছে একদম ১ম শুরু করতে চাচ্ছেন, আমি তাদের জন্য সাজেস্ট করব যে আইদার ইউ ক্যান স্টার্ট উইথ Jenkins অর Git Action। এবার আমরা একটু আসি যে CI/CD এর এসেনশিয়াল স্টেপ গুলা কি? সো আমরা একটু আগে দেখছিলাম যেটা সেটা হচ্ছে যে নরমালি একটা অ্যাপ্লিকেশনকে যদি আমরা রান করতে চাই অথবা একটা অ্যাপ্লিকেশনকে যদি সার্ভারে ডেপ্লয় করতে চাই উইথআউট CI/CD তাহলে আসলে আমরা কোন স্টেপটা ফলো করি? সো ওই জায়গাটাতেই জাস্ট একটু চেঞ্জেস এসেছে। সো চেঞ্জেসটা কি? ফার্স্ট এ হচ্ছে আমরা একটা কোড লিখছি, রাইট? সো CI/CD অ্যাকচুয়ালি যেই কাজটা করে সেটা হচ্ছে আমরা যদি CI পোরশনটা ফার্স্ট এ এটার কথা চিন্তা করি, কন্টিনিউয়াস ইন্টিগ্রেশন। সো কন্টিনিউয়াস ইন্টিগ্রেশনটা অ্যাকচুয়ালি কখন ট্রিগার হয়? ট্রিগার হয় যখন আপনি নতুন একটা কোড আপনার ভার্সন কন্ট্রোল সিস্টেমে পুশ করছেন।
অর্থাৎ নতুন একটা কোড এক্সিস্টিং কোড বেজে ইন্ট্রোডিউস হচ্ছে। এই টাইমে আমাদের সিআই পোরশনটা ট্রিগার হবে। এখন ট্রিগার হওয়ার পরে আমাদের ডেফিনিটলি নতুন একটা কোড যখন আমরা লিখছি, নতুন একটা ফিচার লিখছি, সেখানে হচ্ছে নতুন ডিপেন্ডেন্সি আসতে পারে। সো যদি নতুন ডিপেন্ডেন্সি আসে, সো এই যে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, সো সিআই যেই কাজটা করে, ও অ্যাকচুয়ালি কন্ডিশন বেসড কাজ করতে পারে। দ্যাট মিনস হচ্ছে ইফ এলস কন্ডিশনের উপরে বেস করে। এবং আমরা একই সাথে হচ্ছে চেক করে দেখতে পারি। লেটস সে আমার আ প্রিভিয়াস যে কমিটটা ছিল সেই কমিটের যে ডিপেন্ডেন্সি ফাইল এবং নতুন যে কমিট সেই কমিটের ডিপেন্ডেন্সি ফাইল, এই ২ টা ফাইলের মধ্যে কোনো ডিফারেন্স নেই। দ্যাট মিনস আমার নতুন কোনো ডিপেন্ডেন্সি আসেনি। তাহলে যেহেতু ডিপেন্ডেন্সি আসেনি, তাহলে আমি এই যে রিজলভ ডিপেন্ডেন্সি এই স্টেপটাকে স্কিপ করে যেতে পারি। তার কারণ আমার তো ডিপেন্ডেন্সি অলরেডি রিজলভ করা আছে। এটা এখন আর আরেকবার রিজলভ করার কোনো দরকার হচ্ছে না। আর যদি কোনো চেঞ্জেস আসে, অনলি দেন আমি হচ্ছে ডিপেন্ডেন্সিটাকে রিজলভ করব। দেন সেম গোস ফর টেস্ট কেস। টেস্ট কেস হচ্ছে মাল্টিপল থাকতে পারে। এখন বিষয়টা একটু এভাবে চিন্তা করেন যে আপনার প্রিভিয়াস অনেকগুলা কোড ছিল এবং সেই কোডের টেস্ট কেসগুলো সাকসেসফুলি এক্সিকিউট হয়েছে, পাস করেছে। এবং ওই কোডগুলাতে কোনো চেঞ্জেস আসেনি। তাহলে এভরি টাইম আমার CI/CD পাইপলাইন যখন এক্সিকিউট হচ্ছে, ওই টেস্ট কেসগুলাকে যদি আমি বারবার এক্সিকিউট করি, তাহলে কিন্তু ফার্স্ট অফ অল আমি কম্পিউটেশন যে পাওয়ারটা আছে অথবা রিসোর্স আছে, সেটাকে আমি ওয়েস্ট করছি। সেকেন্ডলি আমার পাইপলাইন এক্সিকিউশনের যে টাইমটা, সেই টাইমটা বাড়ছে। কজ টেস্ট কেস আ রান হতেও কিন্তু আমার একটা টাইম প্রয়োজন। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা এই যে গিটের যে কনসেপ্ট, অর্থাৎ আমরা প্রিভিয়াস কমিটের সাথে কারেন্ট কমিটের যে ডিফারেন্সটা চেক করে দেখতে পারি, সেটার থ্রুতে অ্যাকচুয়ালি আমরা মানে বুঝতে পারছি যে কোন কোডগুলো আমার রান করা দরকার, কোন কোডগুলোর মধ্যে আমার লিন্ট টেস্ট রান করা দরকার অথবা ইন্টিগ্রেশন টেস্ট রান করা দরকার, অর এই কোন কোডের জন্য হচ্ছে আমার ইউনিট টেস্ট রান করা দরকার। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা এই যে গিটের যে ডিফারেন্সটা হচ্ছে, কমিট ডিফারেন্স, সেটার উপরে বেস করে আইডেন্টিফাই করতে পারছি। সেম গোস ফর ডিপেন্ডেন্সি রেজোলিউশন। তো এই কাজগুলা যখন আমরা স্টেপগুলা করছি, করার পরে আমরা কিন্তু মোটামুটি এই লাইক আমরা ডিপেন্ডেন্সি রিজলভ অ্যান্ড টেস্ট করার পরে আমরা এটা বলতে পারছি যে হ্যাঁ, এই কোডটা এক্সিস্টিং কোডের সাথে অ্যাকচুয়ালি লাইক অ্যালাইন উইথ দ্য এক্সিস্টিং কোড এবং এই কোডটাকে অ্যাকচুয়ালি আমরা এখন রান করতে পারি। সো তখন আসলে আমরা বিল্ড আর্টিফ্যাক্ট নামের একটা পোরশন আছে। সো আর্টিফ্যাক্ট কি এই জায়গাটাতে একটু পরে আসছে। সো বেসিক্যালি যেই কাজটা করা হয় সিআই তে, আমরা তখন কোডটাকে রান দিই। অ্যান্ড এই যে রান দেওয়ার স্টেপটা, এই রানের মধ্যে অ্যাকচুয়ালি দেখা হয় যে কোডটা অ্যাকচুয়ালি প্রপারলি রান করে কিনা। সো যদি প্রপারলি রান করে, এবং হ্যাঁ, এখানে একটা কোয়েশ্চেন অনেকেরই থাকতে পারে যে এপিআই এর ক্ষেত্রে কোড না হয় এক্সিকিউট হলো, বাট এপিআই এন্ড পয়েন্টের মধ্যে কোনো ধরনের ইস্যুস থাকতে পারে। কোনো কারণে এপিআই এন্ড পয়েন্ট ফেল করতে পারে। সো হোয়াট অ্যাবাউট দ্যাট? আমি কোড রান করলে তো আসলে এই জিনিসটা বুঝতে পারছি না। সো ওই স্টেপটাতে আমরা আসছি। সো মেইনলি যেই কাজটা করা হয় যে কোডের কারণে আমরা কিন্তু অনেক সময় একটা মানে কোড যখন নতুন একটা লাইন লিখলাম, লেখার পর একটা অ্যাপ্লিকেশনকে যদি আমরা রিরান দিই অথবা রিলোড করি, তখন অনেক সময় একটা ফেলিওর হয়, রাইট? সো ওই জিনিসটাকে আইডেন্টিফাই করা হয় হচ্ছে এই স্টেপটাতে। টেস্ট করার পরে আমরা আসলে এই স্টেপটাকে আইডেন্টিফাই করি যে হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি প্রপারলি রান হয় কিনা। সো এখন যদি এটা প্রপারলি রান হয়, তখন অ্যাকচুয়ালি আমরা একটা আর্টিফ্যাক্ট বানাই। দ্যাট মিনস আর্টিফ্যাক্ট বলতে যে জিনিসটা বোঝানো হয় CI/CD-র ক্ষেত্রে অথবা DevOps এর ক্ষেত্রে এই টার্মটা একটু বেশি ইউজ করা হয়। সো আর্টিফ্যাক্ট বলতে অ্যাকচুয়ালি এই কনটেক্সটে যেটা বোঝানো হচ্ছে যে এরকম একটা সফটওয়্যারের প্যাকেজ অর সফটওয়্যার লাইক অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা এখন ডেপ্লয় করতে পারি। লাইক হচ্ছে ডেপ্লয়ের জন্য রেডি, টেস্টেড একটা সফটওয়্যার প্যাকেজ অর অ্যাপ্লিকেশন। সো এটা হচ্ছে জাস্ট কোড হতে পারে, এটা কোনো একটা বান্ডেল ফাইল হতে পারে, এটা কোনো সফটওয়্যার প্যাকেজ হতে পারে, বাইনারি হতে পারে, অর এটা কোনো ডকার কন্টেনার হতে পারে। সো ডকার কন্টেনার কি সেটা তো আমরা এক্সপ্লেন করব, বাট অ্যাকচুয়ালি আর্টিফ্যাক্ট হচ্ছে যেকোনো কিছুই হতে পারে। বাট সিম্পল টার্মে বললে এরকম একটা প্যাকেজ অর বান্ডেল যেটাকে অ্যাকচুয়ালি আমরা সরাসরি ডেপ্লয় করতে পারি, লাইক হুইচ অলরেডি হ্যাজ বিন টেস্টেড। সো এই যে আর্টিফ্যাক্টটা বানালাম, বানানোর পরে এই আর্টিফ্যাক্টটাকে হচ্ছে আরেকবার টেস্ট করা হয়। সো এই টেস্টটার মধ্যে আসলে অনেক ধরনের টেস্ট করা হয়। এটা হচ্ছে লাইক এই টেস্টটা অনেক ক্ষেত্রে আসলে ফলো করা হয় না। সো অ্যাকচুয়ালি অটোমেশন টেস্টিং যেটা। সো লাইক আপনার ফ্রন্ট এন্ড এর ক্ষেত্রে ফ্রন্ট এন্ড এর সবগুলা বাটন অ্যাকচুয়ালি ফাংশনাল কিনা, সবগুলা পেজ ফাংশনাল কিনা, সবগুলা রাউট প্রপারলি কাজ করছে কিনা। এই জিনিসটা কিন্তু আমরা ম্যানুয়ালি টেস্ট করতে গেলে সময় সাপেক্ষ, এবং CI/CD তে মেইন ফোকাসটা থাকে এটা যে আমি হিউম্যান ইন্টারভেনশন যতটা কমাতে পারি। অর্থাৎ আমার যদি ম্যানুয়ালিই করা লাগে, তাহলে কিন্তু আমার অটোমেশনের কাজটা হলো না। হোল পারপাসটা অ্যাকচুয়ালি ফেল করে। সো এই কারণে অ্যাকচুয়ালি
এই পরের যে স্টেপটা এটা হচ্ছে আমরা অটোমেটিক টেস্টিংটা করে থাকি। এটা ফ্রন্ট এন্ড এর জন্যও হতে পারে, এটা ব্যাক এন্ড এর জন্যও হতে পারে। সো ব্যাক এন্ড এর ক্ষেত্রে এপিআই এর টেস্টিংটা অ্যাকচুয়ালি এই স্টেপটাতে হচ্ছে এবং ফ্রন্ট এন্ড এর মধ্যেও যে টেস্টিংটা আছে অর্থাৎ ওয়েব অটোমেশন দিয়ে যে টেস্টিংটা করা হয়ে থাকে, সেই টেস্টিংটাও আমরা এই জায়গাটাতে করছি। অর্থাৎ অ্যাপ্লিকেশনের উপরে বেস করে এবং এগেইন এই কোয়েশ্চেনটা চলে আসে যে এই টেস্টের রেসপনসিবিলিটিটা কাদের? সো এই টেস্টের রেসপনসিবিলিটিটা মেইনলি এসকিউএ টিমের উপরে পড়বে এবং ডেভেলপারদের উপরে পড়বে। সো নট নেসেসারিলি অ্যাজ এ DevOps ইউ আর কনসার্নড অ্যাবাউট রাইটিং টেস্ট কেসেস, বাট মেইনলি এই টেস্টটাকে ইন্টিগ্রেট করা CI/CD পাইপলাইনে এটা হচ্ছে আপনার রেসপনসিবিলিটির মধ্যে পড়বে। এবং যখন আমাদের টেস্টটা প্রপারলি রান করছে অনলি দেন আমরা জিনিসটাকে সার্ভারে ডেপ্লয় করছি। যেহেতু অলরেডি এটা টেস্টেড। সো এটা কিন্তু আমাদের এখন ডেপ্লয় করার আগে আরেকবার টেস্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না। সো এটার কারণে আমরা এটাকে সরাসরি ডেপ্লয় করতে পারছি। এবং মাঝখানে একটা জিনিস আছে যেটা হচ্ছে রোল ব্যাক অন ফেইলিউর। সো এই যে টোটাল স্টেপটা, এই টোটাল স্টেপের মধ্যে আমাদের যেকোনো টাইমে ফেল করতে পারে। সো যে জিনিসটা একটু আগেও বলছিলাম যে কোনো কারণে যদি এরকম ফেল করে তাহলে কিন্তু একেকটা স্টেপে আমাদের একেকটা কাজ করা লাগে। হতে পারে লেটস সে আর ডিপেন্ডেন্সি রিজলভ করার টাইমে ফেল করেছে। তো আমার যদি ডিপেন্ডেন্সি রিজলভ না হয় আমি কিন্তু বাকি স্টেপগুলো এক্সিকিউট করে আমার লাভ নেই। সো আমি কি করব? আমি হচ্ছে শুধুমাত্র আমার এক্সিকিউশনটা অফ করে দিব এবং আমি স্টেক হোল্ডার যারা তাদেরকে নোটিফাই করব যে এই জায়গাটা রিজলভ করা লাগবে। অর্থাৎ ডিপেন্ডেন্সি রিজলভ করার সময় একটা এরর এসেছে এটাকে ফিক্স করে তারপরে যেন সে আবার কোডটাকে পুশ করে। কোড টেস্ট করার টাইমে যদি ফেল করে সিমিলার আমি হচ্ছে কোডটাকে মানে আমার পাইপলাইনটাকে এক্সিকিউশন স্টপ করে দিচ্ছি এবং স্টেক হোল্ডারদেরকে নোটিফাই করছি যে টেস্ট কেস ফেল করেছে এটাকে ফিক্স করে যেন আবার পুশ করে। সো অ্যাকচুয়ালি রোল ব্যাকটা এই যে আমরা স্টপ করে আবার নতুন করে শুরু করছি এটা হচ্ছে রোল ব্যাক। বাট মেইনলি রোল ব্যাকটা যেখানে হচ্ছে সবথেকে ক্রুশাল রোল প্লে করে সেটা হচ্ছে ডেপ্লয়মেন্টের টাইমে। সো যখন আমরা আর্টিফ্যাক্টটাকে ডেপ্লয় করে দিয়েছি, আমরা সবগুলা টেস্ট মানে পাস করেছে। করার পরে আমরা আর্টিফ্যাক্ট ডেপ্লয় করা মানে হচ্ছে প্রোডাকশন এনভায়রনমেন্টে আমাদের প্রোডাকশন অর্থাৎ মেইন সার্ভার যেটা সেই সার্ভারের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনটাকে ডেপ্লয় করেছি। যেখানে ইউজাররা অ্যাকচুয়ালি এই অ্যাপ্লিকেশনগুলোকে ইউজ করছে অথবা অ্যাক্সেস করছে। সো কোনো কারণে আমাদের নতুন ইন্টিগ্রেটেড কোডের কারণে যদি অ্যাপ্লিকেশনটা ফেল করে অর হ্যাম্পার হয়, তাহলে কিন্তু আমাদের ইউজার অথবা আমাদের বিজনেস অর আমাদের সফটওয়্যার এই টোটাল জিনিসটি কিন্তু কলাপস করছে। তো এই জিনিসটার কারণে যেটা করা হয় রোলব্যাক অ্যাকচুয়ালি যেই কাজটা করে, একদম সিম্পল টার্মে যদি আমরা বলি, আমাদের আমরা গিটার মধ্যে কোনো একটা কারণে যদি ভুল কমিট করে ফেলি তাহলে আমরা আগের কমিটে রিভার্ট করে চলে আসি না? সো রোলব্যাকের একদম সিম্পল ফরম্যাটটা হচ্ছে এটা। যে আমরা শুধুমাত্র কোনো কারণে যদি ডিপ্লয় করার পরে ফেল করে তাহলে রোল ব্যাকটা অ্যাকচুয়ালি আপনার আগের যে স্ট্যাবল রিলিজটা ছিল। এখন স্ট্যাবল রিলিজ অনেকভাবে ডিফাইন করা যায়। যেমন আমরা বলছিলাম যে আর্টিফ্যাক্ট দিয়েও অ্যাকচুয়ালি আমরা স্ট্যাবল রিলিজ ডিফাইন করতে পারি। বাট লেটস সে আমরা হচ্ছে আর্টিফ্যাক্টের কনসেপ্টে যদি না যাই, গিটার কনসেপ্টের সাথে মেক্সিমামের পরিচয় থাকার কথা। সো আমরা যদি ওই কমিটের মানে কমিট হ্যাশ দিয়ে চিন্তা করি, আপনার আগের কমিট পর্যন্ত কোড প্রপারলি রান করছিল। নতুন কমিটের মধ্যে প্রবলেম হয়েছে। সো একদম ইজিয়েস্ট এবং মানে কুইক ফিক্স যেটা সেটা হচ্ছে জাস্ট আগের কমিটের মধ্যে চলে যাওয়া। এবং এই কনসেপ্টটাই অ্যাকচুয়ালি বিভিন্নভাবে ইউজ হয়। সেটা কন্টেনারের ক্ষেত্রে ইউজ হয়, আর্টিফ্যাক্টের ক্ষেত্রে ইউজ হয়। অর্থাৎ রোলব্যাকের একদম ফার্স্ট এবং কুইকেস্ট সলিউশন হচ্ছে যে সিম্পলি আপনি আগের যে স্ট্যাবল রিলিজটা ছিল সেই স্ট্যাবল রিলিজে চলে যাওয়া। সো বেসিক্যালি CI/CD করতে গেলে নট নেসেসারিলি আপনি কন্টেনার দিয়ে করুন, বাট ডেফিনিটলি আমরা কন্টেনার স্টেপটাতে আসবো যে কন্টেনার এক্সকিউজ মি। আমরা কন্টেনার স্টেপটাতে আসবো যে কন্টেনারে গেলে অ্যাকচুয়ালি CI/CD তে কি পরিমাণ বেনিফিট হয় অথবা আসলে প্রোস অ্যান্ড কনসটা আমরা কি পাচ্ছি। বাট একদম সিম্পল টার্মে যদি বলি, CI/CD যদি আপনি উইদাউট কন্টেনারাইজেশনও করতে যান, তাহলে অ্যাকচুয়ালি আপনার এই স্টেপগুলোই লাগছে এবং জাস্ট বাই সিম্পলি রিভার্টিং টু দ্য লাস্ট কমিট, লাস্ট স্ট্যাবল কমিট, আপনি অ্যাকচুয়ালি রোল ব্যাকের কাজটাও ইমপ্লিমেন্ট করতে পারছেন। সো এবার আসি হচ্ছে ভার্চুয়ালাইজেশনটা কি? সো আমরা এতক্ষণ কথা বলছিলাম যে অ্যাপ্লিকেশন অনেকভাবে হচ্ছে রান করা যায় এবং লাইক ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রান করার জন্য হচ্ছে ডিফারেন্ট ওয়েতে এক্সিকিউট করা হয় কমান্ডগুলা। বাট মোর অর লেস ওদের আন্ডারলাইং যে কনসেপ্টটা সেই কনসেপ্টটা সেম যে আগে আমার অ্যাপ্লিকেশনের যে ল্যাঙ্গুয়েজটা সেই ল্যাঙ্গুয়েজটাকে এনশিওর করতে হচ্ছে ওর কারেক্ট ভার্সন অথবা প্রপার ভার্সনটা ইনস্টল আছে কিনা। দেন অপারেটিং সিস্টেমের কিছু ডিপেন্ডেন্সি থাকে সেটাকে রিজলভ করা।
দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের যে ডিপেন্ডেন্সি সেটাকে রিজলভ করা। অ্যান্ড দেন আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করছি। সো লেটস সে আমাদের এখানে অ্যাকচুয়ালি ২ টা ইলাস্ট্রেশন আছে। সো অন দ্য লেফট যেটা সেটা হচ্ছে একটা অন প্রিমিস সার্ভার, যেই সার্ভারের মধ্যে আমাদের ৪ টা অ্যাপ্লিকেশন চলছে এবং একটা ডিবি আছে। অ্যান্ড অন দ্য রাইট আমাদের অ্যাকচুয়ালি আম লাইক ৬ টা ভিএম আছে। সো এখানে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কি হচ্ছে? এবং এই জায়গাটাতে আমরা যদি লেয়ারটার কথা একটু চিন্তা করি, নিচে হচ্ছে আমাদের হার্ডওয়্যার লেয়ার আছে। এখানে আমাদের ওএস আছে। ওএস এর পরে কার্নেল আছে এবং হাইপারভাইজার আছে। সো হাইপারভাইজার কি, কার্নেল কি আমরা সেটাতে আসছি। অ্যান্ড এই জায়গাটাতে হচ্ছে আমাদের বেশ কিছু ইন্টারফেস আছে। সো অ্যাকচুয়ালি নেটওয়ার্ক ইন্টারফেস আছে যেটার থ্রুতে আউটসাইড থেকে আমাদের অ্যাপ্লিকেশনকে রিচ করা যাচ্ছে এবং আমাদের অ্যাপ্লিকেশন আউটসাইডকে রিচ করতে পারছে। বিকজ যেকোনো একটা অ্যাপ্লিকেশন আপনি যদি নেটওয়ার্ক অ্যাক্সেসিবিলিটি না থাকে, তাহলে কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনগুলা ইউজ করা যাচ্ছে না, রাইট? সো এটার কারণে আমাদের নেটওয়ার্ক ইন্টারফেসটা হচ্ছে জরুরি। এবং এই যে এখানে সবগুলো অ্যাপ্লিকেশন হচ্ছে, এই অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এখানের যে সফটওয়্যার লাইক এখানে যে হার্ডওয়্যার রিসোর্স গুলো আছে, সেই প্রত্যেকটা হার্ডওয়্যার রিসোর্সকে ইউজ করছে। এইখানের যে ওএসটা আছে, সেই ওএস এর যে ফাইল সিস্টেম সেটাকে ইউজ করছে এবং এখানের যে নেটওয়ার্কটা আছে সেটাকে ইউজ করছে। সো অ্যান্ড প্রিভিয়াসলি অর ট্র্যাডিশনালি মানে লং অ্যাগো অ্যাকচুয়ালি এভাবেই অ্যাপ্লিকেশনগুলোকে ডেপ্লয় করা হতো। বাট এই ডেপ্লয়মেন্টের ক্ষেত্রে একটা প্রবলেম হচ্ছে। প্রবলেমটি কি? আপনার একটা অ্যাপ্লিকেশনের মাল্টিপল ভার্সন হতে পারে। এবং এটাও হতে পারে যে একই সিস্টেমের মধ্যে মাল্টিপল আ ওএস ডিপেন্ডেন্সি আছে, যে ওএস ডিপেন্ডেন্সির ভার্সন একটার সাথে আরেকটা ম্যাচ করছে না। এরকমও হতে পারে আপনার কোনো একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য স্পেসিফিক একটা ওএস লাগবে। কিন্তু আপনার ওএস এর একটা ভার্সন লাগবে। বাট আপনার অন প্রিমিস সার্ভারটা যেটা, সেই অন প্রিমিস সার্ভারের যে ওএস ভার্সনটা সেটা অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লিকেশনের সাথে ম্যাচ করছে না। সো এরকম মাল্টিপল রিজন থাকতে পারে যেটার কারণে আপনি চাইলেও অ্যাপ্লিকেশনটাকে যদি রান করতে যান, আপনার অন প্রিমিস সার্ভার আইদার এক্সিস্টিং সার্ভিসগুলোকে সে আম হ্যাম্পার করবে অথবা সে নিজে রান হতে পারবে না। অর্থাৎ মেইনলি ডিপেন্ডেন্সি রেজোলিউশনে কনফ্লিক্ট। সো এটাকে রিজলভ করার জন্য যে কনসেপ্টটা এসেছে যে হাউ অ্যাবাউট আমি একটা সার্ভারের যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে আমি ভাগ করে দিই। এবং ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকটা মানে আলাদা, আলাদা কিছু ভার্চুয়াল মেশিন আমি রান করি যেটা অ্যাকচুয়ালি সফটওয়্যার লেয়ার হিসাবে রান করবে এবং সেটাকে আমি আলাদা একটা অন প্রিমিস সার্ভার হিসেবে ইউজ করতে পারবো। দ্যাট মিনস আমাদের যে অন প্রিমিস সার্ভারটা আছে, এই সার্ভারের যে রিসোর্স গুলো আছে, এই রিসোর্স গুলোই অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে। বাট এই রিসোর্সটা ইউজ করলেও ও মেইনলি ওএস যে লেয়ারটা আছে, এই ওএস লেয়ারটাকে ডিফারেন্ট করে দিচ্ছে। এবং এটা ইম্পোর্টেন্ট কেন? ইম্পোর্টেন্ট এই কারণে যখন আমাদের সবগুলা অ্যাপ্লিকেশন এবং সবগুলা প্যাকেজেস ডিপেন্ডেন্সি একটা ওএস লেয়ারকে ইউজ করে, লিনাক্সের যদি আমরা ফাইল স্ট্রাকচারটার কথা চিন্তা করি, প্যাকেজগুলো কিন্তু একটা স্পেসিফিক জায়গায় ইনস্টল হচ্ছে। আপনি টুলগুলা যদি ইনস্টল করেন অথবা সফটওয়্যারগুলো ইনস্টল করেন, ওরাও কিন্তু একটা স্পেসিফিক কনফিগারেশন, স্পেসিফিক একটা পাথে হচ্ছে ইনস্টলড হচ্ছে। সো আপনি যদি ওই একটা স্পেসিফিক পাথকে যদি চেঞ্জ করে ফেলেন অথবা একটা স্পেসিফিক কনফিগারেশনকে যদি চেঞ্জ করেন, এটা কিন্তু টোটাল সিস্টেম ওয়াইড চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই যে ব্যারিয়ারটা, যে আপনি একটা সার্ভারের মধ্যে একটা অন প্রিমিস সার্ভারের মধ্যে ওর মধ্যে যেই টুলগুলো ইনস্টল হয়েছে তাদের ডিপেন্ডেন্সি অথবা ভার্সন যদি আপনি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু এটা টোটাল সার্ভারের মধ্যেই ইফেক্ট ফেলছে। তাহলে এটাকে চেঞ্জ করার উপায়টা কি? হাউ অ্যাবাউট আমি ভার্চুয়ালি আলাদা, আলাদা ওএস এর ফাইল রাখছি এবং আমি প্রত্যেকটা ওএস কে ডিফারেন্টলি আমি ইউজ করতে পারছি। সো একটা ওএস এর মধ্যে আমার PHP লেটস সে MySQL এর ভার্সন 5 আছে, আরেকটা ওএস এর মধ্যে MySQL এর ভার্সন 8 আছে। একটা ওএস এর মধ্যে Ubuntu ভার্সন 16 চলছে, আরেকটার মধ্যে Ubuntu 22 চলছে। তো আমি কিন্তু টোটালি আ ওএস লেয়ারটাকে আইসোলেট করে ফেলেছি। এবং প্রত্যেকটাকে যেহেতু আমি ডিফারেন্টলি ইউজ করতে পারছি, সো ওকে আমি আমার মতো করে আমার যে অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট আছে, সফটওয়্যারের রিকোয়ারমেন্ট আছে, ওইটার মতো করে কাস্টমাইজ করতে পারছি। ডিপেন্ডেন্সি গুলোকে ওই স্পেসিফিক অ্যাপ্লিকেশনের উপরে ফোকাস করে রিজলভ করতে পারছি। বাট বাকি যে হার্ডওয়্যারের যে পোরশনটা আছে সেটা কিন্তু সেমই থাকছে এবং সেটাকেই অ্যাকচুয়ালি এই ভিএম গুলা শেয়ার করে নিচ্ছে। বাট এখানে একটা জিনিস মেনশন করা প্রয়োজন। সেটা হচ্ছে VM এর মধ্যে আমরা যে হার্ডওয়্যারটা মেনশন করে দিই অথবা অ্যালোকেট করে দিই, সেটাকে VM যখন রান করে তখন সে পুরা রিসোর্সটাকে নিয়ে নেয়। দ্যাট মিনস
আপনার কাছে হচ্ছে 16 জিবি র্যাম আছে এবং আপনি 2টা ভিএম ক্রিয়েট করেছেন এবং 2টা ভিএমকে আপনি অ্যালোকেট করেছেন আর 4 জিবি 4 জিবি করে। So, আপনি যখন ভিএম দুইটাকে রান করবেন, ওরা দুইজন কিন্তু 4 জিবি 4 জিবি র্যাম নিয়ে নিবে, যদিও ভিএম এর ভিতরে 4 জিবি র্যাম টোটালি ইউজ হচ্ছে না। এই ডিটেলসটা কেন ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে ক্লাউডে আমরা যখনই কোনো একটা অ্যাপ্লিকেশনকে রান করি, অথবা নট নেসেসারিলি অ্যাকচুয়ালি ক্লাউড, বাট ক্লাউডের ক্ষেত্রে এটার সিগনিফিকেন্স বেশি। সো লেটস সে জাস্ট ক্লাউডেই যদি আমরা চিন্তা করি, ক্লাউডে যখনই আমরা কোনো একটা অ্যাপ্লিকেশন রান করি, রিসোর্সের উপরে রিসোর্স কি পরিমাণ ইউজ হচ্ছে, কতক্ষণ ধরে ইউজ হচ্ছে, এটার উপরে বেস করেই কিন্তু চার্জ করা হয় অথবা বিল করা হয়। সো একটা ভিএম যেটার মধ্যে 4 জিবি র্যাম আছে কিন্তু ওইটার র্যামের ইউসেজ একটি 4 জিবি হচ্ছে না, তাহলে কিন্তু আপনি রিসোর্সকে ওয়েস্ট করছেন। তো এই জিনিসটাকে কিভাবে আমরা মিটিগেট করতে পারি, অথবা এই জিনিসটাকে আমরা কিভাবে অ্যাড্রেস করতে পারি, ওই জায়গাটা থেকে আর অ্যাকচুয়ালি নাহিদ ভাইয়া, কনটেনারাইজেশন এসেছে। জি। আহ, জি, সরি ভাইয়া ইন্টারাপ্ট করার জন্য। আমাদের হচ্ছে আজকের ওয়েবিনারে আমাদের সেলস টিম থেকে আমাদের রিয়ান ভাইয়া আছেন। তো ভাইয়া হচ্ছে যে ডেভঅপস ব্যাচ 4 যেটা আসতে চলেছে সেটা নিয়ে একটু কথা বলবেন। সো আমাদের যদি জাস্ট 2 মিনিট একটু অ্যালাউ করতেন। হ্যাঁ, ওকে, শিওর। জি, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, রিয়ান ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, জি, আমাকে কি ক্লিয়ারলি রিয়ান শোনা ভাইয়া। যাচ্ছে? জি, শোনা যাচ্ছে ভাইয়া। ওকে, জি, থ্যাংক আপনাকে ইউ। ফ্লোর দিচ্ছি। সো ক্যারি। থ্যাংক ইউ। ওকে, আমি এখন একটু ডিসকাস করব আমাদের যে ডেভঅপস ব্যাচ 4 আছে এটা নিয়ে। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা করছেন সবাইকে থ্যাংক ইউ। মেইনলি হচ্ছে ডেভঅপস তো একটা প্রগ্রেস। আপনি হচ্ছে হয়তোবা এই স্কিলটা অ্যাডপ্ট করতে চাচ্ছেন অনেকদিন ধরে, হয়তোবা বিভিন্ন কাজের সাথে নিয়োজিত আছেন, লাইক নেটওয়ার্কিং কিংবা ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজের সাথে আপনি ইনভলভ আছেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি নিজের স্কিলটাকে একটু এক্সটেন্ড করতে চান বা স্কিল করতে চান, সেই ক্ষেত্রে আই থিঙ্ক আপনি ডেভঅপসটাকে চুজ করতে পারেন এবং এটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হতে পারে। তো আমি শর্টলি একটু ব্রিফ দিচ্ছি যে আসলে অ্যাকচুয়ালি আমাদের ডেভঅপস ব্যাচে কি কি থাকছে বা কিভাবে যাবে, কবে থেকে শুরু হবে, কিভাবে এনরোল করতে পারেন। সো এই বিষয়টা আমি একটু বলবো। আমাদের মূলত ডেভঅপস এর এটা ব্যাচ নাম্বার 4। এর আগে আমাদের 3টা ব্যাচ শেষ হয়েছে। ইট মিনস হচ্ছে এটা আমাদের ব্যাচ নাম্বার 4। এবং এই ব্যাচে মেন্টর হিসেবে থাকছে রেজওয়ানুল হক রাতুল ভাইয়া এবং গাজী অরফিয়াজ করিম ভাইয়া। এবং কোর্সের যদি আমি ডিটেলস সম্পর্কে বলি, কোর্সে একদম একদম জিরো থেকে স্টার্ট করা হবে। ইট মিনস হচ্ছে ডেভঅপস স্টার্ট করার জন্য একদম ইনিশিয়াল স্টেজ থেকে আপনাদেরকে স্টার্ট করা হবে, যেখানে আমরা প্রথমে গিটের বেসিক কমান্ডস গুলো সম্পর্কে আলোচনা করব। তারপর যেহেতু ডেভঅপস শেখার জন্য লিনাক্স ওএস খুবই ইম্পর্টেন্ট একটা অপারেটিং সিস্টেম, তো এই জায়গায় আমরা লিনাক্স ওএস এর ফান্ডামেন্টালটা জানবো। এবং নেটওয়ার্কিং এন্ড অ্যাড্রেসিং সম্পর্কে আমরা জানবো। এবং এডাব্লিউএস এবং এডাব্লিউএস এর মতো অ্যাডভান্স একটা টপিক এবং এ রিলেটেড সার্ভিসেস সম্পর্কে আমরা জানবো। এবং ডকার দিয়ে কিভাবে ডিপ্লয়মেন্ট করতে হয় এটা আমরা এই কোর্সে জানবো। এছাড়া কুবারনেটিস দিয়ে কিভাবে কন্টেইনার ম্যানেজমেন্ট করতে হয় আমরা কিন্তু এই কোর্সে জানবো। এবং সিআইসিডি দিয়ে অটোমেশনটা কিভাবে করতে হয় আমরা এখানে জানছি। এবং পুরো কোর্সটি হচ্ছে 6 মাস ডিউরেশনের একটা কোর্স, যেখানে হচ্ছে প্রত্যেক সপ্তাহে 2 দিন লাইভ ক্লাস হবে। এবং লাইভ ক্লাসগুলো আমাদের ইনস্ট্রাক্টর যারা আছে তারাই নেবেন। এবং এবং আপনি নিশ্চয়ই যখন ক্লাস করবেন আপনি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস আপনাকে করতে হবে। তো ওই প্র্যাকটিস করার সময় আপনি বেশ কিছু বাগ ফেস করবেন বা হচ্ছে আপনি ইস্যু ফেস করবেন। করাই উচিত। অ্যাজ আ প্রপার লার্নার হিসেবে আপনার এই প্রবলেমগুলো আসবেই। তো ওই সময় আপনার এগুলো সলভের জন্য পরের দিন নিশ্চয়ই আপনি ক্লাসের জন্য ওয়েট করবেন না। প্রতিদিনই 2 বেলা সাপোর্ট সেশন থাকবে। এবং সেটা সাপোর্ট সেশনের সময়টা হচ্ছে সন্ধ্যা 7টায় একটা এবং রাত 11টায় একটা। তো রবিবার ব্যতীত প্রতিদিন 2 বেলা সাপোর্ট সেশনে জাস্ট সিম্পলি জয়েন করবেন, ওয়ান টু ওয়ান স্ক্রিনে শেয়ার করবেন। সাপোর্ট ইনস্ট্রাক্টর যিনি থাকবেন উনি আপনাদের প্রবলেমটা কিন্তু আইডেন্টিফাই করে সলভ করে দিবে এবং বুঝিয়ে দিবে যে কেন ভুল হয়েছে বা কোন জায়গায় ফিক্স করা বাকি ছিল।
এবং ক্লাসেস গুলো রাত 9টার দিকে হবে। যে লাইভ ক্লাসগুলো হয় রাত 9টা থেকে 10:30টার দিকে হবে। আমরা আসলে টাইমটাকে ওইভাবেই রাতের দিকে ফিক্স করেছি, কারণ আপনাদের হয়তো বা কাজে বিজি থাকেন দিনের বেলা, কিংবা হচ্ছে যদি স্টুডেন্ট কেউ থেকে থাকেন তো তারা হয়তো বা ইউনিভার্সিটি বা হচ্ছে অন্যান্য কাজে বিজি থাকেন, তো এই জন্য আমরা আসলে আমাদের স্কেজিউলটা রাতের দিকে নিয়েছি। তো এই কোর্সে জয়েন করার পরে এমন হতে পারে যে আপনি আসলে 9টার দিকে ফ্রি নাই, কোনো কারণে ক্লাস মিস করলেন। তো সেক্ষেত্রে এই ক্লাসের রেকর্ডেড ভার্সন আপনার ড্যাশবোর্ডে আপলোড করে দেওয়া হবে, এবং এই রেকর্ডেড ভার্সন গুলোর অ্যাক্সেসও আপনার কাছে লাইফ টাইম থাকবে। ইট মিনস হচ্ছে কোনো কারণে আপনি কোর্সের ফ্লো থেকে পিছিয়ে গেলে আপনি কিন্তু ওই রেকর্ড গুলো দেখে দেখে আবার এটাকে ফিনিশ করতে পারবেন। এবং কোর্স শেষে তো আমাদের সার্টিফিকেট থাকছেই, পাশাপাশি হচ্ছে আহ, আমাদের থাকছে জব প্লেসমেন্ট সাপোর্টটা আমাদের খুবই অ্যামেজিং, কারণ আমরা ওভার 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানির রিক্রুটমেন্ট প্রসেস হ্যান্ডেল করে থাকি। যেমন যদি আমি কিছু রিনোন কোম্পানির নাম বলি, পাঠাও, গোজাইন, প্রাভা হেলথ, প্রিয়শপ, স্বাধীন, সহ আরো অনেক কোম্পানি, যা কিনা আপনি আমাদের ওয়েবসাইটে হায়ার নামে একটা অপশন আছে, ওইখানে গেলে দেখতে পাবেন। তো এই সকল কোম্পানিতে যখন কোনো এমপ্লয়ি দরকার পড়ে তারা আমাদেরকে রিচ করে, এবং আমরা তাদের হয়ে ইন্টারভিউ, টাস্ক রাউন্ড থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় আমরাই হ্যান্ডেল করে থাকি। তো এই জায়গাতে আমরা আমাদের স্টুডেন্ট যারা স্কিল স্টুডেন্ট কোর্সটা অন টাইমে ফিনিশ করবেন, তাদেরকে কিন্তু আমরা টপমোস্ট প্রায়োরিটিতে রেখে সেখানে প্লেসমেন্টটা দেওয়ার চেষ্টা করব। এছাড়া যদি আপনারা আমাদের স্টুডেন্ট নাও হন, বাট আপনি যদি নিজেকে স্কিল প্রুভ করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু এই জব প্লেসমেন্ট ফ্যাসিলিটিসটা আপনি নিতে পারবেন, নো ইস্যুস। তবে সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা টপমোস্ট প্রায়োরিটিতে থাকবে। আমাদের এই কোর্সের ক্লাসেস গুলো স্টার্ট হচ্ছে 15ই এপ্রিল থেকে। সো ইট মিনস হচ্ছে আচ্ছা, একটা কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, রেকর্ডেড ভিডিও বেসড কোর্স? না, এটা রেকর্ডেড বেসড কোর্স না। এই কোর্সে 6 মাস ব্যাপী লাইভ ক্লাস হবে। এবং কোর্স শুরু হতে মিনিমাম কত, 1 মাস 15 দিনের মতো বাকি আছে আজকের ডেট থেকে যদি কাউন্ট করি। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সময়টাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করার জন্য তো আপনি কিন্তু 200টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও পেয়ে যাবেন। তো এই প্রি রেকর্ডেড ভিডিওগুলো যদি দেখেন, তো আপনার একটা বেসিক স্ট্রং নলেজ হবে। তো এতে করে যখন আপনি লাইভ ক্লাস করবেন তখন কিন্তু আপনি ওই বিষয়গুলো বুঝতে আপনার আরো বেশি সুবিধা হবে। তো আশা করি আপনি বুঝতে পারছেন। এবং কোর্সের ক্লাসগুলো হচ্ছে এপ্রিলের 15 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, এবং কোর্সের ফি থাকছে 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে আপনি যে কোনো সময় কোর্সে এনরোল করতে পারবেন। তবে আপনাদের জন্য একটা স্পেশাল অফার আছে। যারা কিনা এই মাসেরই 10 তারিখ, ইট মিনস হচ্ছে মার্চের 10 তারিখের মধ্যে এনরোলমেন্টটা কমপ্লিট করতে পারবেন, তারা কিনা তাদেরকে আমরা আর্লি বার্ড স্টুডেন্ট হিসেবে কাউন্ট করবো। এবং আর্লি বার্ড অফারে যদি আপনি জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু 40%-এর মতো একটা অ্যামেজিং ডিসকাউন্ট আপনি অ্যাভেল করতে পারবেন। এবং 40% ডিসকাউন্ট মানে হিউজ। এমনিতেই কোর্সের প্রাইস অনেক কম, 8,000 টাকা, এর উপর যদি আপনি 40% পান, তো কোর্সের প্রাইস নামে হচ্ছে 4,800 টাকা। তো আপনি আর কোথাও 6 মাস ডিউরেশনের একটা ইন ডেপথ কোর্স, যেখানে ডেভঅপস এর প্রত্যেকটা বিষয় কভার করা হবে, এডব্লিউএস সহ, তো ওইরকম কোনো কোর্স কিন্তু আপনি 4,800 টাকায় কোথাও পাবেন না। এবং আমাদের যে প্রিভিয়াস ব্যাচ গুলো ছিল, প্রিভিয়াস ব্যাচে আমাদের 28% ডিসকাউন্ট ছিল, যেটা তখন প্রাইস আসছিল হচ্ছে 5,760 টাকা। এবং আর এর আগে দুইটা ব্যাচে কোনো ডিসকাউন্টই ছিল না। তো আপনারা কিন্তু অনেক বড় একটা অপরচুনিটি পাচ্ছেন। এছাড়া হচ্ছে যারা কিনা দ্রুত এনরোল করবেন, তাদের মধ্যে আমরা লাকি 30 জন সিলেক্ট করব। আমাদের ইনস্ট্রাক্টরদের সাথে ক্যারিয়ার গাইডেন্স রিলেটেড একটা মিট আপ হবে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই জায়গাটাতেও চান্স পাচ্ছেন যদি দ্রুত এনরোল করেন। তো আমরা লাকি 30 সিলেক্ট করব, যে আর্লিয়েস্ট যারা এনরোল করতে পারবেন। তো আমি স্ক্রিনে হচ্ছে চ্যাট বক্সে একটা নাম্বার শেয়ার করেছি। তো আপনি হচ্ছে যদি এনরোল করতে চান, বা যদি কোনো গাইডলাইন প্রয়োজন পড়ে, অনেক ক্ষেত্রে এনরোলের প্রয়োজন নাও হতে পারে, যে আপনার জন্য ডেভঅপস অ্যাপ্রোপ্রিয়েট নাও হতে পারে, যদি গাইডলাইন প্রয়োজন পড়ে যে আপনার কি করা উচিত, আপনি বর্তমানে কি করছেন, কি নিয়ে ভাবছেন, কোথায় কাজ করছেন, এই রিলেটেড ইনফরমেশন যদি আমার সাথে শেয়ার করেন, হয়তো বা আমি আপনাকে একটা ইফেক্টিভ সাজেশন দিতে পারবো যে আপনার কি করা উচিত বা কোন জায়গায় যাওয়া উচিত। আমি হচ্ছে স্ক্রিনে নাম্বার শেয়ার করেছি, 01958 622 168। এখানে হোয়াটসঅ্যাপ করা আছে। জাস্ট সিম্পলি যদি আমাকে নক করেন, তাহলে আমাকে পেয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাকে একটা সুইটেবল সাজেশন দিতে হেল্প করতে পারবো। প্র্যাকটিসের জন্য আমাদের ল্যাব থাকবে কিনা, না, প্র্যাকটিসের জন্য আমাদের অবশ্যই ল্যাব থাকবে না। আর এবং প্র্যাকটিসের জন্য যে ম্যাটেরিয়াল গুলো থাকবে, এই ম্যাটেরিয়াল গুলো আমাদের এখান থেকে আপনাকে প্রোভাইড করে দেওয়া হবে, যাতে আপনি রিমোটলি এগুলো প্র্যাকটিস করতে পারেন। এবং আমরা ডেফিনেটলি একটা সুইটেবল এনভায়রনমেন্ট আপনার জন্য ক্রিয়েট করে দিব, নো ইস্যুস। তো আমার সাইড থেকে এতটুকুই থাকছে। আমি ভাইয়াকে রিকোয়েস্ট করছি কন্টিনিউ করার জন্য। ভাইয়া, আপনি কি আছেন? জি। থ্যাংক ইউ ভাইয়া, ওভার টু ইউ। ওকে, থ্যাংক ইউ। সো আমরা যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি এই জায়গায় একটা
ভার্চুয়ালাইজেশনের একটা লেয়ার দেখতে পাচ্ছি। সো ইন এ ওয়ে আমাদের অ্যাপ্লিকেশনটা লাইক ভিএম এর ক্ষেত্রে নট নেসেসারিলি একটা অ্যাপ্লিকেশনই আমাদের রান করতে হবে। আমরা এখানে মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করতে পারি। যেমনটা আমরা যদি একদম EC2 র কথা চিন্তা করি, EC2 কিন্তু অ্যাকচুয়ালি একটা ভিএম হিসাবেই কাজ করে, বাট যেটা অ্যাকচুয়ালি পাবলিকলি অ্যাক্সেসিবল। সো ওই জায়গায় কিন্তু আমরা একটা EC2 তে মাল্টিপল অ্যাপ্লিকেশন রান করতে পারি অথবা একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন রান করতে পারি। সো ইট ইজ অ্যাকচুয়ালি টোটালি আপ টু আস। বাট মেইনলি একটা ভিএমকে আমরা অন প্রিমিস একটা সার্ভারকে যেভাবে ট্রিট করি অথবা যেভাবে ইউজ করি সেভাবে আসলে ইউজ করতে পারি। এবং সেটার পরে হচ্ছে ভিএম এর একটা নিজের কার্নেল লেয়ার থাকে। ভিএম এর একটা ওএস লেয়ার আছে which is a totally separate from the main OS layer. অ্যান্ড দেন হচ্ছে একটা হাইপারভাইজার আছে। সো হাইপারভাইজার মেইনলি যেই কাজটা করছে সেটা হচ্ছে আপনি যখন ভার্চুয়ালাইজেশন করছেন, এই ভার্চুয়ালাইজেশনের ক্ষেত্রে কিন্তু আপনার বিভিন্ন ধরনের রিসোর্স অ্যালোকেশন এবং আ যেহেতু আপনার অন প্রিমিসের যে সার্ভারটা আছে, সেই সার্ভারের কাছে কিন্তু ভিএম এর থেকে রিকোয়েস্ট আসে এবং রিকোয়েস্ট আসার পরে ওএস এর থ্রুতে কিন্তু এই জিনিসগুলাকে এক্সিকিউট করা হয়। তো এটা যেই লেয়ারটা হ্যান্ডেল করে সেটা হচ্ছে হাইপারভাইজার। অ্যান্ড কার্নেল যেই কাজটা করে, কার্নেল অ্যাকচুয়ালি আপনার ওএস এর সাথে যে হার্ডওয়্যার কমিউনিকেশনটা আছে সেই লেয়ারটা হচ্ছে হ্যান্ডেল করে। সো এটা আমাদের খুব ইন ডেপথ আম জানার প্রয়োজন নেই। বাট যেই জায়গাটা আমাদের হচ্ছে জানার প্রয়োজন সেটা হচ্ছে যে VM এর ক্ষেত্রেও it actually totally works as their own like workstation or server. সো আমাদের মেইন যে সার্ভারটা আছে সেই সার্ভারের মতোই কিন্তু আমরা আরেকটা মানে ভার্চুয়াল সার্ভার পাচ্ছি। বাট সেটার মাঝখানে কমিউনিকেশন করার জন্য একটা হাইপারভাইজার থাকে। এবার আমরা আসি যে আসলে কন্টেনারাইজেশনটা কি? সো আমরা লাস্ট যে পোরশনটা নিয়ে কথা বলছিলাম যে রিসোর্স ওয়েস্টেজ এর একটা পসিবিলিটি আছে। আদার দেন দ্যাট হ্যাঁ, ভিএম দিয়ে আসলে আমরা টোটাল আইসোলেশন করতে চাইলে করতে পারি। বাট এট দ্য সেম টাইম এখানে আরেকটা জিনিস মেনশন করে দেওয়া প্রয়োজন যেটা হচ্ছে যে লাইক ভিএম এর ক্ষেত্রে আরেকটা যদি ড্রব্যাক এর কথা বলি, সেই ড্রব্যাকটা হচ্ছে যে একটা ভিএম যখন আমরা লঞ্চ করতে যাই, এই লঞ্চ করার ক্ষেত্রে অথবা রিসোর্স অ্যালোকেশন এর ক্ষেত্রে ইট টেকস সাম টাইম। তো লাইক আমাদের এই যে লাইক স্কেল আপ করা অথবা হচ্ছে আ বুট করা, এই বুট করার যে টাইমটা, এই টাইমটা হচ্ছে ভিএম এর ক্ষেত্রে একটু বেশি। তো এই ২ টা প্রবলেমকে যদি এখন আমরা অ্যাড্রেস করতে যাই, যে এটাকে যদি আমরা সলভ করতে যাই তাহলে আসলে আমরা সলিউশনটা কি পাই? সো আইসোলেট করার প্রয়োজনটা কেন হয়েছিল? আইসোলেট করার প্রয়োজন হয়েছিল যে একই সার্ভারের মধ্যে যদি আমরা আসলে মাল্টিপল অ্যাপ্লিকেশনকে রান করি, ইট ক্যান লিড টু ভেরিয়াস কাইন্ড অফ ইস্যুস। একটা হচ্ছে আমরা ডিপেন্ডেন্সি নিয়ে কথা বলছিলাম যে ডিপেন্ডেন্সি রিজলভ করার ক্ষেত্রে ইস্যু হতে পারে। আরেকটা হতে পারে যে আপনার একটা সার্ভারের মধ্যেই মাল্টিপল অ্যাপ্লিকেশন আছে। সো মাল্টিপল অ্যাপ্লিকেশন যখন থাকছে এবং আপনার কোনো কারণে এই সার্ভারটাই যদি ফেল করে, তাহলে কিন্তু এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনকে আপনার আবার নতুন করে ডিপ্লয় দেওয়া লাগছে। তো এটাকে আমরা রিজলভ করার জন্য কি করতে পারি? আমরা হচ্ছে ভার্চুয়ালাইজেশন করলাম। করার পরে আম কয়েকটা সার্ভার নিলাম এবং সেই সার্ভারগুলাতে আবার হচ্ছে আইসোলেট করে হচ্ছে মাল্টিপল ভিএম রাখলাম। সেই ভিএম গুলোর মধ্যে আমরা অ্যাপ্লিকেশন রাখলাম। সো কোনো কারণে আমার যদি একটা অন প্রিমিস সার্ভার ফেল করে, তারপর আমার বাকি যে অন প্রিমিস সার্ভার গুলো আছে সেটার মধ্যে যে অ্যাপ্লিকেশন গুলো ছিল সেগুলো রানিং আছে। বাট আমরা আমরা যখন এই যে ভিএম ইউজ করছি, সো ভিএম এর মধ্যে আমাদের আবার কি করা লাগছে? ভিএম এর মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন সেটআপ করা লাগছে। সো যখন আমরা রিস্টোর করতে যাই, সো কোনো কারণে আমাদের সার্ভার আসলে ফেল করতে পারে। সো ফেল করলে আমাদের রিস্টোর করা লাগে। তো যখন আমরা রিস্টোর করতে যাই আমাদের ফার্স্ট এ হচ্ছে একটা অন প্রিমিস সার্ভারকে সেটআপ করা লাগছে। এটা হচ্ছে আমরা নট নেসেসারিলি ক্লাউড নিয়ে কথা বলছি। সো লেটস সে আমরা হচ্ছে নিজেরা সার্ভার ম্যানেজ করি। তো সেই জায়গায় হচ্ছে আমাদের অন প্রিমিস সার্ভারকে ম্যানেজ করা ক্রিয়েট করা লাগছে। করার পর সেটার মধ্যে হচ্ছে ভিএম ক্রিয়েট করা লাগছে। ভিএম এর মধ্যে অ্যাপ্লিকেশন সেটআপ করা লাগছে or কনফিগার করা লাগছে অ্যান্ড অনলি দেন এই অ্যাপ্লিকেশন গুলাকে আমরা আবার আপ এন্ড রানিং করতে পারছি। তো এই যে ডিজাস্টার রিকভারির যে টাইমটা, এই টাইমটা একটু বেড়ে যাচ্ছে। তো এই সবগুলা প্রবলেমকে not necessarily actually problem, I would like to say challenges like VM কিন্তু অ্যাকচুয়ালি অনেকগুলো প্রবলেম সলভ করে এসেছে। সো আসার পরে হচ্ছে বেশ কিছু চ্যালেঞ্জেস or ড্রব্যাকস রয়ে যাচ্ছে। তো এটাকে অ্যাড্রেস করার জন্য হচ্ছে আরেকটা টেকনোলজি এসেছে যেটা হচ্ছে কন্টেনারাইজেশন। সো কন্টেনারাইজেশন মেইনলি যেই কাজটা করে সেটা হচ্ছে ও হার্ডওয়্যার রিলেটেড কমিউনিকেশন অথবা হার্ডওয়্যার অ্যালোকেশন এই কাজটা টোটালি করে না। কন্টেনারাইজেশন এর মেইন ফোকাসটা থাকে হচ্ছে সফটওয়্যার লেয়ারে। সো কন্টেনারাইজেশন এটা যদি আমরা মানে ডেফিনিশনটার কথাই বলি যে কন্টেনারাইজেশন ইজ আ মেথড অফ প্যাকেজিং অ্যান অ্যাপ্লিকেশন অ্যালং উইথ ইটস ডিপেন্ডেন্সি। সো আমরা বারবারই আসলে বলছি ডিপেন্ডেন্সিটা ইম্পোর্টেন্ট। একটা অ্যাপ্লিকেশন রান করতে গেলে ওর ডিপেন্ডেন্সিটা আগে আমাদের রিজলভ করা লাগবে।
সো কন্টেনারাইজেশনে অ্যাকচুয়ালি আপনি এই টোটাল ডিপেন্ডেন্সি গুলাকে রিজলভ করা অবস্থায় একটা অ্যাপ্লিকেশনকে প্যাকেজ করছেন অ্যান্ড ইট ইজ পোর্টেবল। সো এটাই অ্যাকচুয়ালি আমাদের এখানে লেখা আছে ডিপেন্ডেন্সিজ ইনটু আ লাইট ওয়েট পোর্টেবল এনভায়রনমেন্ট। সো অ্যাকচুয়ালি আপনি একটা অ্যাপ্লিকেশনকে ওর ডিপেন্ডেন্সি রিজলভ করে দেন একটা অ্যাপ্লিকেশনকে একটা পোর্টেবল এনভায়রনমেন্টের মধ্যে প্যাক করছেন। সো পোর্টেবল এনভায়রনমেন্ট বলার রিজনটি কি? সো আমরা যখন ভিএম এর মধ্যে আলাদা একটা ওএস এর লেয়ার রেখেছিলাম, আমরা কিন্তু ভিএমটাকে ধরে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারছিলাম না। আমাদের যেটা করা লাগতো ভিএমটাকে হচ্ছে আইদার লাইক হচ্ছে ভিএম এর একটা স্ন্যাপশট নিতে হতো, সেই স্ন্যাপশটটাকে হচ্ছে আমাদের আম, কোনো আরেকটা সার্ভার হচ্ছে ট্রান্সফার করা লাগতো অ্যান্ড দেন ওই স্ন্যাপশট থেকে আমাদের আবার ক্রিয়েট করা লাগতো। বাট আমরা কিন্তু সরাসরি ভিএমটাকে ধরে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারছি না। তো এই যে পোর্টেবিলিটির যে বিষয়টা কন্টেনারাইজেশনের ক্ষেত্রে, পোর্টেবিলিটি মানে হচ্ছে আমার একটা কন্টেনার ক্রিয়েট করা হচ্ছে। এটা এখন আমি আমার আরো অনেকগুলো সার্ভারে পাস করা লাগবে। আমি খুব ইজিলি অর্থাৎ খুব ইজিলি আমি এই কন্টেনারটাকে হচ্ছে যেকোনো একটা সার্ভারে রান করতে পারবো অথবা পাস করতে পারবো। সো এটা কিন্তু একটা কনভিনিয়েন্স। ভিএম এর থেকে কন্টেনারের মধ্যে মেইন যে কনভিনিয়েন্সটা সেটা হচ্ছে ওর স্পিডটা, সেটা হচ্ছে বুট আপের স্পিড হতে পারে অথবা রান করার স্পিড, নতুন করে সেটআপ দেওয়ার স্পিড, এই স্পিডটা হচ্ছে ভিএম এর থেকে অনেক বেশি। আরেকটা পোর্শন হচ্ছে যে, এবং আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু শেষ করে নিই, সেটা হচ্ছে দিস এনশিওরস দ্য অ্যাপ্লিকেশন ক্যান রান কনসিস্টেন্টলি অ্যাক্রস ডিফারেন্ট অপারেটিং সিস্টেম। সো এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট যে আপনি যখন একবার পোর্টেবল এনভায়রনমেন্ট বানিয়ে ফেলেছেন, সো এই পোর্টেবল এনভায়রনমেন্টের কথাটা কেন বারবার বলা? একটা অ্যাপ্লিকেশন রান করতে গেলে ডিপেন্ডেন্সি লাগে। কয় টাইপের ডিপেন্ডেন্সি লাগে? আমরা বলছি ৩ টাইপের। সো আপনার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক, অপারেটিং সিস্টেম স্পেসিফিক, অ্যাপ্লিকেশন স্পেসিফিক। সো যখন বলছে পোর্টেবল এনভায়রনমেন্ট, অ্যাকচুয়ালি এই এনভায়রনমেন্টের ভিতরে ডিপেন্ডেন্সি বলতে এই ৩ টাইপের ডিপেন্ডেন্সি রিজলভ করা থাকে। সো এই ৩ টাইপের ডিপেন্ডেন্সি যেহেতু রিজলভ করা হচ্ছে, এখন এই অ্যাপ্লিকেশনটা রান করার জন্য অ্যাকচুয়ালি আর কোনো কিছু দরকার নেই। শুধুমাত্র একটা কম্পিউটেশন রিসোর্স দরকার। সো এই জিনিসটার কারণে আপনি যেকোনো ধরনের ওএস এর মধ্যে লেটস সে একটা লিনাক্স এর উপরে বেস করে আমি একটা অ্যাপ্লিকেশন বানালাম। বানানোর পর সেটা হচ্ছে আমি যদি এখন একটা ডকার ইমেজে কনভার্ট করে ফেলি, সেই ইমেজটাকে আপনি খুব ইজিলি আপনার উইন্ডোজ মেশিনের মধ্যেও রান করতে পারবেন। তো এই জিনিসটার কারণে অ্যাকচুয়ালি বলা যে কম্প্যাটিবিলিটি ইস্যুটা হচ্ছে টোটালি রিডিউস হয়ে যায়। সো যেটা হচ্ছে প্রিভিয়াসলি বলছিলাম যে এই যে বুট আপ করার যে টাইমটা, এই টাইমগুলো হচ্ছে ভিএম এর থেকে কন্টেনারের মধ্যে যথেষ্ট ফাস্টার এবং লাইটার ওয়েটের ক্ষেত্রে, কজ একটা ভিএম হচ্ছে বেশ কিছুটা জায়গা নেয়, বাট কন্টেনারের ক্ষেত্রে আসলে ওদের কম্পেয়ার টু ভিএম স্পেস হচ্ছে যথেষ্ট কম নেয়। এবং একই সাথে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে একটা কন্টেনারকে আমরা হচ্ছে যে কোনো জায়গায় খুব ইজিলি রান করতে পারি, বাট ভিএম এর ক্ষেত্রে কিন্তু আমাদের আগে সেট আপ করে নিতে হচ্ছে অ্যান্ড দেন রান করতে হচ্ছে। অ্যান্ড এবার যদি আমরা হচ্ছে এই যে কন্টেনারের যে লেয়ারটার মধ্যে আসি, সো কন্টেনার লেয়ারটাতে আমরা যেমনটা বললাম যে ও অ্যাকচুয়ালি টোটালি রিসোর্সের সাথে হচ্ছে কোনো ধরনের কমিউনিকেশন করে না। সো অ্যাকচুয়ালি এখানে যেই জিনিসটা হচ্ছে, প্রত্যেকটা কন্টেনার সরাসরি আপনার কার্নেলের থ্রুতে এই যে মেইন হার্ডওয়্যারের হার্ডওয়্যার গুলো আছে, সেই হার্ডওয়্যারের অ্যালোকেশনটা অ্যাকচুয়ালি সে সরাসরি কার্নেলের থ্রুতে করছে। সো এই যে একটা লেয়ারের ডিফারেন্স, এই লেয়ারের ডিফারেন্সটা কিন্তু পারফরম্যান্সের মধ্যে একটা মেজর ইমপ্যাক্ট নিয়ে আসে। দ্যাট মিনস একটা ভিএম এর মধ্যে অ্যাপ্লিকেশন রান করার থেকে আপনি যদি একটা কন্টেনারের মধ্যে অ্যাপ্লিকেশন রান করেন, তাহলে কম্পেয়ার টু ভিএম, ডকারের মধ্যে যে অ্যাপ্লিকেশনটা রান করছে সেটার পারফরম্যান্সটা একটু বেটার হবে। সো ইন মোস্ট কেসেস খুব বেশি সিগনিফিক্যান্ট হয় না এই জিনিসটা, আমরা আসলে মানে ইন মোস্ট কেসেস সরাসরি ডিফারেন্সটা বোঝা যায় না। বাট আমরা যদি বিভিন্ন ম্যাট্রিক্স দিয়ে এটাকে অথবা বেঞ্চমার্ক যদি আমরা আইডেন্টিফাই করতে যাই, তখন আসলে দেখা যাবে যে সরাসরি একটা অন প্রিমিসের মধ্যে একটা ভিএম রাখা আছে এবং একটা কন্টেনার রাখা আছে। সো কন্টেনার উইল পারফর্ম বেটার দেন দ্য ভিএম, এবং সেটার রিজন হচ্ছে ভিএম হাইপারভাইজারের থ্রুতে রিসোর্স এক্সেস করে, আর ডকার হচ্ছে সরাসরি কার্নেলের থ্রুতে রিসোর্সটাকে অ্যাক্সেস করছে। অ্যান্ড আর্কিটেকচারের যদি একটা লেয়ারের কথা চিন্তা করি, সো এখানে অ্যাকচুয়ালি ২ টা লেয়ার আছে এবং এই ২ টা লেয়ার রাখার রিজনটা হচ্ছে আমরা অনেক সময় একটু কনফিউজ হয়ে যাই যে একটা ভিএম এর মধ্যে যখন একটা ডকারকে রান করতে যাই তখন অ্যাকচুয়ালি কি ঘটছে। সো এখানে রাইট লেফট সাইডে যেই লেয়ারটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যদি একটা অন প্রিমিস সার্ভারের মধ্যে সরাসরি কন্টেনার দিয়ে একটা অ্যাপ্লিকেশনকে রান করা হয়। তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে কন্টেনারটা
ডকার ইঞ্জিন অ্যাকচুয়ালি কন্টেনারটাকে ম্যানেজ করে, বাট কন্টেনার হচ্ছে সরাসরি কার্নেলের সাথেই কমিউনিকেট করবে। অ্যান্ড দেন কার্নেল হচ্ছে ওএস অ্যান্ড ওএস হার্ডওয়্যার। সো এই লেয়ারটা হচ্ছে মানে সিম্পল। আমরা হচ্ছে সরাসরি কন্টেনারের মধ্যেই সবকিছু আছে। সো আলাদা করে আর কোনো কিছু আমাদের ম্যানেজ করা লাগছে না। বাট যখন আমরা একটা ভিএম এ চলে যাচ্ছি তখন কি হচ্ছে? এবং হ্যাঁ, কন্টেনারকে হচ্ছে ডকার ইঞ্জিন ম্যানেজ করবে। সো আমরা যখন একটা ভিএম এ চলে যাচ্ছি, আমরা যদি নিচ থেকে চিন্তা করি, এইখানে কার্নেল পর্যন্ত যে পোরশনটা এটা হচ্ছে আমাদের অন প্রিমিস যে সার্ভারটা আছে সেই সার্ভার সেকশনটা। দেন একটা হাইপারভাইজার লেয়ার আছে যেটা আমাদের ভিএম এর সাথে কমিউনিকেট করছে। ভিএম এর মধ্যে নিজের একটা ওএস লেয়ার আছে, ভিএম এর একটা কার্নেল আছে। এই কার্নেলটা সফটওয়্যার হিসেবে কাজ করছে এবং ওএস এর যে কার্নেল এটাও কিন্তু সফটওয়্যার হিসেবে কাজ করছে। বাট এই কার্নেলটা অ্যাকচুয়ালি ভার্চুয়াল একটা লেয়ারে আছে, রাইট? ফিজিক্যালি নেই। আর এই কার্নেলটা হচ্ছে আমাদের অন প্রিমিস যে ওএসটা আছে সেটার মধ্যে সরাসরি আছে। সো এই কার্নেলটা অ্যাকচুয়ালি ডকার ইঞ্জিনের সাথে কমিউনিকেট করে। ডকার ইঞ্জিন কন্টেনারকে ম্যানেজ করে অ্যান্ড কন্টেনারের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশনটা আছে। সো ইন এ ওয়ে আমরা যদি এই ২ টাকে পাশাপাশি কম্পেয়ার করি, সো যেমনটা বলছিলাম যে একটা কন্টেনারকে যদি আপনি সরাসরি রান করেন আর একটা ভিএম এর মধ্যে অ্যাপ্লিকেশন রান করেন তাহলে কন্টেনার পারফরম্যান্সটা ফাস্টার হবে। সেটার রিজন হচ্ছে সে সরাসরি অন প্রিমিসের যে হার্ডওয়্যারটা আছে সেটাকে অ্যাক্সেস করতে পারছে। বাট যখন আপনি একটা ভিএম এর মধ্যে কন্টেনার রাখছেন অ্যান্ড দেন হচ্ছে ওই কন্টেনার থেকে অ্যাপ্লিকেশনটাকে রান করছেন, তখন কিন্তু আপনি অ্যাকচুয়ালি একটা এক্সট্রা লেয়ার এড করেছেন। কন্টেনারের একটা এক্সট্রা লেয়ার এড করেছেন। তো সেই ক্ষেত্রে অ্যাপ্লিকেশনের পারফরম্যান্স কিছুটা স্লো হতে পারে কম্পেয়ার টু সরাসরি ভিএম এর মধ্যে রান করা। আই থিংক এই ডিফারেন্সটা বুঝতে পেরেছেন। যেহেতু আমরা প্রিভিয়াসলি এই যে ভিএম এর লেয়ারটা নিয়ে বলছিলাম যে ভিএম এর কার্নেল লেয়ারের পরেই আমাদের অ্যাপ্লিকেশন লেয়ারটা ছিল। আর এখানে যেটা হচ্ছে তারপরে হচ্ছে ডকার এসেছে, ডকারের মধ্যে আমরা অ্যাপ্লিকেশনটাকে রান করছি। তো এই ডিফারেন্স গুলো আসলে খুব বেশি সিগনিফিকেন্ট না ইন মোস্ট কেসেস, ইন মোস্ট অ্যাপ্লিকেশনস। বাট কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমাদের আসলে এই জিনিসগুলা মোটামুটি ইমপ্যাক্ট রাখে, যেটার জন্য আসলে আমাদের আর্কিটেকচারটা বোঝাটা ইম্পর্টেন্ট। সো আই থিংক ইন আ ওয়ে আমরা আসলে ভিএম অ্যান্ড কন্টেনারাইজেশন ডিফারেন্সটা নিয়েও আলোচনা করে ফেলেছি। বাট আমরা যদি একটু সামারাইজ করি যে আসলে মেইন ডিফারেন্সটা কি? সো মেইন ডিফারেন্স হচ্ছে ভিএম আমরা একটা ইন্ডিভিজুয়াল সার্ভারের মতোই ওকে ট্রিট করতে পারি, ইউজ করতে পারি এবং ভিএম এর মধ্যে হচ্ছে আইসোলেশনটা হয় হার্ডওয়্যার লেয়ারের মধ্যে এবং ওএস এর যে সেকশনটা এই জায়গাটার মধ্যে হচ্ছে আইসোলেশনটা হয়। আর কন্টেনারাইজেশন অ্যাকচুয়ালি মেইনলি ফোকাসেস অন কজ একটা ভিএম এর মধ্যে কিন্তু আমরা যখন বলছি একটা ভিএম কে একটা সার্ভার হিসেবে ইউজ করা যায়, ইট মিনস এই ভিএম এর মধ্যে আপনি মাল্টিপল অ্যাপ্লিকেশন, মাল্টিপল সিস্টেমকে রান করতে পারবেন। বাট containerization mainly focuses on resolving dependency for a specific application. সো একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের উপরে ওর ফোকাসটা থাকে। সো একটা কন্টেনারের মধ্যে এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস অথবা আইডিয়ালি যেটা করা হয় সেটা হচ্ছে একটা কন্টেনারের মধ্যে একটা সিঙ্গেল অ্যাপ্লিকেশন অথবা একটা সিঙ্গেল সফটওয়্যারকে রাখা হয়। সো এই জায়গাটাতে অ্যাকচুয়ালি মেজর যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা চলে আসছে। ভিএম মেইনলি হচ্ছে হার্ডওয়্যার লেয়ার আইসোলেশনটা করে আর কন্টেনার হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার যে আইসোলেশনটা আছে সেই আইসোলেশনটা করে। অ্যান্ড এবার হচ্ছে আমরা আসি যে ডকারের মধ্যে সো ডকার অ্যাকচুয়ালি কন্টেনার, সো ডকার যেই মানে কন্টেনার যেই কাজটা করে ডকারও অ্যাকচুয়ালি সেম কাজই করে। এইজন্য আমি ডকারের আলাদা করে কাজটা কি সেটা বলছি না। বাট ডকারের মধ্যে অ্যাকচুয়ালি মাল্টিপল কম্পোনেন্টস আছে। এই কম্পোনেন্ট গুলা মিলে হচ্ছে আসলে ডকার ইমেজ তারপরে ডকার কন্টেনার এই জিনিসগুলা কাজ করে। সো এই কম্পোনেন্ট গুলোর মধ্যে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ডকার ইঞ্জিন। সো ডকার ইঞ্জিন হচ্ছে ওই আম like a Docker engine, I would say it is more like a software or tool যেটা হচ্ছে টোটাল ডকারের যে ইকোসিস্টেম আর আর্কিটেকচারটা হচ্ছে এটাকে ম্যানেজ করে। দ্যাট মিনস ইমেজের ক্রিয়েশন, ইমেজ পুল করা, তারপরে কন্টেনার ক্রিয়েট করা, কন্টেনার ম্যানেজ করা, এই জিনিসগুলো হচ্ছে ডকার ইঞ্জিন করে থাকে। যেমনটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি ডকার ভলিউম নেটওয়ার্ক এই সবগুলো জিনিস অর্থাৎ নিচে যে ৪ টা পোরশন দেখতে পাচ্ছি এই প্রত্যেকটা জিনিসকে ম্যানেজ করা হচ্ছে ডকার ইঞ্জিন করে থাকে। এখন ডকার ইঞ্জিন এই কাজটা কিভাবে করে থাকে? সো এটা করার জন্য হচ্ছে ওর কাছে ৩ টে জিনিস আছে। সো আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে ডকার সিএলই। দ্যাট মিনস আমরা টার্মিনালে যখন কোনো একটা কমান্ড লিখি, লেটস সে ডকার রান লিখছি অথবা ডকার ইমেজ লিখছি, ডকার পুল লিখছি। এই কমান্ডগুলো যখন আমরা আমাদের টার্মিনালের মধ্যে দিচ্ছি, সেটা অ্যাকচুয়ালি ডকার সিএলই অর্থাৎ ক্লায়েন্ট ইন্টারফেস যেটা। মেইনলি হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস বাট ইন আ ওয়ে ইট অ্যাক্টস লাইক আ ক্লায়েন্ট ইন্টারফেস। আমরা হচ্ছে ক্লায়েন্ট। ডকার এপিআই হচ্ছে
আমাদের কমান্ডগুলাকে যে প্রসেস করছে এবং প্রসেস করার পর আমাদেরকে একটা রেসপন্স দিচ্ছে। সেটা হচ্ছে ডকার এপিআই। অ্যান্ড ডকার ডেমন হচ্ছে সেই ব্যাকগ্রাউন্ড প্রসেসটা, যে প্রসেসটা অ্যাকচুয়ালি আমাদের যে কমান্ডগুলা, সেই কমান্ডগুলাকে অ্যাকচুয়ালি ইন্টারপ্রেট করছে যে হোয়াট ইট অ্যাকচুয়ালি মিনস টু রান আ ডকার পুল। লাইক আমি ডকার পুল দিয়ে একটা ইমেজের নাম দিলাম, সো এটা অ্যাকচুয়ালি কি কাজ করবে, এটার এক্সিকিউশনে কি হওয়া উচিত, সেটার ইন্টারপ্রিটেশনটা এবং সেটার এক্সিকিউশনটা মেনলি করে হচ্ছে ডকার ডেমন। আর ডকার এপিআই হচ্ছে আমাদের কমান্ডের সাথে যে কমিউনিকেশনটা স্ট্যাবলিশ করা লাগে ডকার ডেমনের সাথে, সেই কাজটা হচ্ছে ডকার এপিআই করে। সো ইন এ ওয়ে আমরা মেনলি ডকার ইউজ করতে গেলে ডকার সিএলআইটি আসলে আমরা সামনে থেকে দেখতে পাই। সো অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে একটা কনফিউশন আসলে ক্রিয়েট করে ডকারের আর্কিটেকচার নিয়ে যখন কথা বলা হয়, যে ডকার ডেমনটা কি, ডকার এপিআই কি, এবং ডকার ডেমন অ্যান্ড ইঞ্জিন দুইটা সেম জিনিস কিনা। সো যদি আমরা একটু সামারাইজ করি, ডকার ডেমন, ডকার এপিআই অ্যান্ড ডকার সিএলআই, এই তিনটে মিলে যেই জিনিসটা পাচ্ছি সেটাই অ্যাকচুয়ালি আমাদের ডকার ইঞ্জিন। সো ডকার ইঞ্জিন কি কাজ করে? ডকার ইঞ্জিন হচ্ছে ডকার ইমেজ, ডকার কন্টেনার, ডকার ভলিউম অ্যান্ড ডকার নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে ম্যানেজ করে থাকে। সো অন দিস নোট আমরা হচ্ছে একটু এটাও ডিফাইন করি যে ডকার ভলিউম, ডকার নেটওয়ার্ক, ডকার কন্টেনার অ্যান্ড ডকার ইমেজ বলতে আসলে কি বোঝানো হচ্ছে। সো আই থিংক সো ফার এই জিনিসটা মোটামুটি আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার হয়েছে যে কন্টেনারের মধ্যে মেন বেনিফিটটা যেটা, অথবা কন্টেনার ইউজ করার ক্ষেত্রে আম, মানে মেন গোল যেটা, সেটা হচ্ছে যে একটা আইসোলেটেড এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, যে এনভায়রনমেন্টের মধ্যে আপনার একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য যে ডিপেন্ডেন্সিগুলো দরকার ছিল, সেই ডিপেন্ডেন্সিগুলো অলরেডি রিজলভড অবস্থায় থাকে। আপনি পরে আবার রিজলভ করবেন না, অলরেডি রিজলভ অবস্থায় থাকে। সো এই যে রিজলভড অবস্থায় একটা জিনিস আপনি বানাচ্ছেন অ্যাপ্লিকেশনের জন্য, একটা পোর্টেবল এনভায়রনমেন্ট বানাচ্ছেন, এই এনভায়রনমেন্টটা আপনি যদি এখন অন্য কাউকে দিতে যান, অথবা কারোর কাছে যদি মানে কেউ যদি এটা অন্য কেউ যদি এটা ইউজ করতে চায়, অথবা অন্য কোনো সার্ভারে যদি ইউজ করতে চান, তা দ্যাট মিনস ইউ নিড টু সেভ ইট সামওয়্যার। সো এই যে একটা জিনিস আমরা বানাচ্ছি, যেটার মধ্যে হচ্ছে একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশনের জন্য এনভায়রনমেন্ট রিজলভ করা হচ্ছে, সেটাকে হচ্ছে ডকার ইমেজ বলে। সো ডকার ইমেজের মধ্যে অ্যাকচুয়ালি আমরা এই ইনস্ট্রাকশনগুলো বলে রাখি। সো এগেন যখন আমরা ইনস্ট্রাকশনের কথা বলছি, সবই কিন্তু দিন শেষে লিনাক্সের বিভিন্ন কমান্ড। সো সিআইসিডির ক্ষেত্রে আমরা এই কথাটা বলছিলাম যে অ্যাকচুয়ালি সিআইসিডিতে যেই কাজটা করা হয়, যে বিভিন্ন কমান্ড যেটা আমরা ম্যানুয়ালি রান করতাম, সেই কাজটাকে একটা স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছি। কিছু ক্ষেত্রে আমাদের বিভিন্ন লজিক ইউজ করা লাগে, এটা অ্যাকচুয়ালি সিআইসিডি পাইপলাইনের কমপ্লেক্সিটির উপরে ডিপেন্ড করে, যে আমাদের আসলে লজিক মানে ইফ এলস স্টেটমেন্টে যেতে হবে কি হবে না, অথবা আদার কোনো ধরনের লজিক ইউজ করতে হবে কিনা। বাট ইন সিম্পল টার্ম, যে কমান্ডগুলো আমরা ম্যানুয়ালি এক্সিকিউট করতাম, সেটাকে একটা স্ট্রাকচার্ড স্টেপ বাই স্টেপ সিকোয়েন্সিয়াল একটা স্টেপের মধ্যে নিয়ে আসতে, যে এটি এই কাজটার পরে এই কাজটা হবে, এই কাজটার পরে এই কাজটা হবে, এভাবে হচ্ছে আমরা এক্সিকিউশনটাকে কমপ্লিট করছি। সো সেম গোস ফর ডকার ইমেজ ক্রিয়েশন। ডিপেন্ডেন্সি রিজলভ করার জন্য যেই কাজগুলো আমাদের টার্মিনালের থ্রুতে বিভিন্ন কমান্ড দিয়ে করা লাগতো, অ্যাপ্লিকেশন রান করার জন্য যেই কমান্ডগুলো আমাদের দেওয়া লাগতো, ওই সেম ইনস্ট্রাকশনগুলা ডকার ইমেজের মধ্যে দেওয়া থাকে। সো ডকার ইমেজটাকে আমরা যখন বানাচ্ছি, সো ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি যেখানে থাকে সেটা হচ্ছে ডকার ফাইল। ওই ফাইল থেকে হচ্ছে আমরা একটা ইমেজ বানাই। এই ইমেজ থেকে যখন আমরা কন্টেনার ক্রিয়েট করতে যাই, তখন এই প্রত্যেকটি ইনস্ট্রাকশন এক একটা লেয়ার হিসেবে ইমেজের মধ্যে সেভ থাকে। ওই লেয়ারগুলোকে ইউজ করে একটা কন্টেনার ক্রিয়েট করা হয়। সো ইন এ ওয়ে ডকার ইমেজটা হচ্ছে আমাদের ইনস্ট্রাকশনের ব্লুপ্রিন্ট। দ্যাট মিনস এই ইমেজ থেকে আমরা কি ধরনের আউটপুট পেতে পারি, সেই জিনিসটা হচ্ছে আমরা ডকার ইমেজের মধ্যে বলে রাখি, যে ভার্সন এত হবে, এই ধরনের টুলস অথবা সফটওয়্যার ইনস্টল থাকা লাগবে, প্যাকেজের ভার্সন কি কি ইনস্টল অবস্থায় থাকা লাগবে, রান হওয়ার জন্য কমান্ডে কি হতে হবে, এই জিনিসগুলো আমরা ইমেজের মধ্যে বলে রাখি। আর কন্টেনার হচ্ছে এই ইমেজটার একটা রান টাইম ইনস্ট্যান্স। দ্যাট মিনস ইমেজের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন রানিং অবস্থায় নেই। ইমেজ থেকে যখন একটা কন্টেনার ক্রিয়েট করি, অনলি দেন অ্যাপ্লিকেশনটা আমরা রানিং অবস্থায় পাচ্ছি। এবার ডকারের ক্ষেত্রে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডকারকে আপনি রান করার পর, একটা কন্টেনারকে রান করার পরে, সেই কন্টেনারটা যেহেতু এটা হচ্ছে লাইক ডকার কন্টেনার অ্যাকচুয়ালি টেম্পোরারি স্টেটে থাকে। সো ওকে যখন আপনি রান করছেন, রান করার পর যদি আপনি অফ করে দেন, অর্থাৎ কন্টেনারকে যদি রিমুভ করে দেন অথবা ডিলিট করে দেন, তাহলে অ্যাকচুয়ালি ওর ভিতরে যেই ডেটা ছিল সেই ডেটাটা রিমুভ হয়ে যায়। সো এরকম অনেক ধরনের অ্যাপ্লিকেশন আছে, ইভেন ডেটাবেজ আছে, যেখানে হচ্ছে আমাদের ডেটা পারসিস্ট করা লাগে।
দ্যাট মিনস অ্যাপ্লিকেশনটা রানিং থাকা অবস্থায় যেই ধরনের ওর স্টেটের মধ্যে চেঞ্জ হয়েছে, সেই স্টেটের চেঞ্জটাকে আমি স্টোর করতে চাচ্ছি। সেই জিনিসটাকে স্টোর করার জন্য যেহেতু ডকার অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন লেয়ার অথবা সফটওয়্যার লেয়ারে রান করে, তো ও আসলে ডেটা স্টোর করবে কোথায়? দ্যাট মিনস ও হচ্ছে অন প্রিমিস সার্ভার যেটা ছিল সেই সার্ভার যে স্টোরেজ আছে সেখানে স্টোর করবে। এই স্টোর করার জন্য আমরা আসলে ডকার ভলিউম নামের একটা জিনিস ইউজ করি। সো অ্যাকচুয়ালি স্টোর হচ্ছে আপনার নিজের পিসিতে, অর্থাৎ অন প্রিমিস যে সার্ভার আছে অথবা আপনার মেন সার্ভার যেটা যেই সার্ভারের উপরে ডকারটা রান করছে সেখানেই এসে স্টোর হচ্ছে, অথবা এটা আলাদা কোনো স্টোরেজ সিস্টেম হতে পারে। বাট কোন পোর্শনটুকু আপনি অ্যাপ্লিকেশনের কোন পোর্শনগুলোকে আপনি স্টোর করতে চাচ্ছেন সেটাকে ডিফাইন করা হয়, অর্থাৎ এই ম্যাপিংটা করা হয় হচ্ছে ডকার ভলিউমের মাধ্যমে। আর ডকারের নিজস্ব একটা নেটওয়ার্ক থাকে, অর্থাৎ আমাদের সার্ভারের যে মেন নেটওয়ার্ক সেই নেটওয়ার্কের বাইরে হচ্ছে ডকারের নিজের একটা নেটওয়ার্ক থাকে, সেই নেটওয়ার্কের মধ্যে হচ্ছে মাল্টিপল কন্টেনার থাকতে পারে। নেটওয়ার্কের হচ্ছে মাল্টিপল টাইপস আছে। এটা হচ্ছে সবগুলা কন্টেনার একটা সিঙ্গেল নেটওয়ার্কে থাকতে পারে, মাল্টিপল নেটওয়ার্কে থাকতে পারে। সেই যে ডকারের নিজের নেটওয়ার্কটাকে ম্যানেজ করার জন্য আমরা যেই জিনিসটা ইউজ করি সেটা হচ্ছে ডকার নেটওয়ার্ক। অ্যান্ড এটা হচ্ছে আমাদের ডকারের মেন যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারের কথা যদি আমরা বলি, সো যেমনটা বলছিলাম যে ক্লায়েন্টের ক্ষেত্রে আমরা আসলে যে কমান্ডগুলো দিই, সেই কমান্ডগুলো অ্যাকচুয়ালি যে নিয়ে যায় সেটা হচ্ছে ডকার এপিআই। অ্যান্ড এটা যেখানে ইন্টারপ্রেট হয় সেটা হচ্ছে ডকার ডেমন। অ্যান্ড দেন আমরা এই যে ইমেজের কথা বলছিলাম যে ইমেজ ক্রিয়েট করে, সো ইমেজ ক্রিয়েট করার পর এটা আবার কোথাও স্টোর করা লাগে, রাইট? সো স্টোর করার জন্য ইন জেনারেলি যেই জায়গাটাতে স্টোর করা হয় সেটাকে হচ্ছে রেজিস্ট্রি বলা হয়। বাট ডকারের ক্ষেত্রে হচ্ছে ডকার হাবটা মোস্ট কমনলি ইউজ হয়। সো ডকার হাব হচ্ছে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। লেটস সে একটা সিম্পল ইমেজ বানিয়ে সেটাকে হচ্ছে ডকার হাবে আপনি পুশ করে দিতে পারবেন এবং দেন সেটাকে অন্য আরেকটা সার্ভার থেকে পুল করে নিতে পারবেন। তো এই কাজটা হচ্ছে আমরা রেজিস্ট্রিতে যদি স্টোর করি তাহলে আসলে এই যে পোর্টেবিলিটির যে কথাটা বলছিলাম সেটা আসলে তখন এনশিওর করা যায় যখন আমরা এটাকে কোনো একটা রেজিস্ট্রিতে স্টোর করি। অ্যান্ড দেন আমরা আসলে একটা ইমেজ থেকে কন্টেনার বানাতে পারি। দ্যাট মিনস একটা কন্টেনার বানাতে গেলে আমাদের ডেফিনেটলি একটা ইমেজ লাগবে। এবং এই জায়গাটাতে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনি একটি ইমেজ থেকে, অর্থাৎ সেম ইমেজ থেকে মাল্টিপল কন্টেনার বানাতে পারবেন। এখানে একটা কনফিউশন অনেক সময় থেকে যায় যে একটা ইমেজ থেকে শুধুমাত্র একটা কন্টেনারই বানানো যায় কিনা। আ বিষয়টা ঠিক এরকম না। সো অনেক সময় এরকম মানে লাইক এটা আসলে অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করে। লেটস সে আপনি একটা আপনার অর্গানাইজেশনে সিমিলার কোড বেজের কয়েকটা অ্যাপ্লিকেশন আছে। লেটস সে ৩ টা অ্যাপ্লিকেশন আছে। সো এই প্রত্যেকটার জন্য আপনার আলাদা করে আসলে ডকের ইমেজ বানানোর কোনো দরকার হচ্ছে না। যেহেতু প্রত্যেকের আ ডিপেন্ডেন্সি এবং প্রত্যেকের ভার্সন অ্যাকচুয়ালি সেম। কজ আসলে প্রত্যেকটা প্রজেক্টই একটা প্রিভিয়াস প্রজেক্টের ফোর্ক হিসাবে কাজ করছে। তো আপনি শুধুমাত্র একটা ডকার ইমেজ বানাচ্ছেন। বানানোর পরে সেই একটা ডকার ইমেজের মধ্যে কিন্তু সবার ডিপেন্ডেন্সি রিজলভ হওয়া আছে। সো ওই ডকার ইমেজটা থেকে আপনি কন্টেনার ক্রিয়েট করছেন। কন্টেনার ক্রিয়েট করার পর এখন একটা কোশ্চেন চলে আসে যে আমার কোড বেস তো আলাদা। ডিপেন্ডেন্সি না হয় সেম বাট আমার কোড বেস তো আলাদা। সো আমি কোড বেসটা অ্যাকচুয়ালি কিভাবে পাস করব? সো আমরা একটু আগে বলছিলাম যে ডকার ভলিউম, রাইট? সো ডকার ভলিউম কি করে? একটা ম্যাপ করে আপনার অন প্রিমিস সার্ভারের যে স্টোরেজ আছে সেটার সাথে ডকারের ভিতরের যে ফাইল সিস্টেম সেই ফাইল সিস্টেমের মধ্যে একটা ম্যাপ করে। সো আমরা আসলে ভলিউমের থ্রুতে তখন এই ডিফারেন্ট কোড বেসটাকে পাস করতে পারি। তো এটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং টপিক বাট এটা একটু সেপারেট ডিসকাশন হয়ে যায়। সো এটার ডিটেইলসে আমরা না যেয়ে আমরা আমাদের মেইন পোরশনটাতে থাকি। যেটা হচ্ছে CI/CD উইথ কন্টেনারাইজেশন। তো এটা হচ্ছে অনেকের কাছে লাগতে পারে যে ওয়েবিনারটা হওয়ার কথা ছিল CI/CD উইথ কন্টেনারাইজেশন, বাট তার আগে আসলে অনেক কথা বলা হয়েছে। ভার্চুয়ালাইজেশন নিয়ে বলা হয়েছে, CI/CD নিয়ে বলা হয়েছে, কন্টেনারাইজেশন নিয়ে বলা হয়েছে। তো এটার রিজনটা হচ্ছে মানে আমরা যখন CI/CD করতে যাই, তখন অনেক ধরনের আসলে কোয়েশ্চেন চলে আসে। আমরা নিজেরা যখন কাজ করতে যাই, লেটস সে ফার্স্ট টাইম অথবা একদম আর্লি স্টেজে। কন্টেনারাইজেশন করতে গেলেও আসলে কোয়েশ্চেন গুলো আসে। কোয়েশ্চেন গুলো যদি আমি একটু বলি, সেটা হচ্ছে যে যদি আমার ভিএমই থাকে, তাহলে আসলে আমি কন্টেনার কেন ইউজ করতে যাবো? আর যদি আমি ম্যানুয়ালি ডিপ্লয় করতে পারি, তাহলে আসলে আমার আলাদা একটা টুল সেটআপ করার দরকারটা কি? যদি আমি CI/CD করি which actually ensures যে আমার প্রত্যেকবার নতুন কোড পুশ হলে সেটা হচ্ছে খুব ইজিলি ডেপ্লয় হয়ে যাবে, তাহলে আসলে আমার কন্টেনারাইজেশন এ যাওয়ার দরকারটা কি? তো এই জিনিসগুলাকে মানে এই অ্যান্সার গুলা
মানে এই কোয়েশ্চেন গুলোকে অ্যাকচুয়ালি অ্যান্সার করার জন্যই আসলে এই ডিটেলস ডিসকাশনটা করা। সো এবার আমরা একটু সিআই/সিডির ব্যাপারটা ফার্স্টে আমরা একটু দেখেছিলাম, রাইট? যে সিআই/সিডি করতে গেলে আমাদের আসলে প্রসেসটা কিরকম হয়। সো আমরা হচ্ছে কোড পুশ করছি, তারপরে হচ্ছে ওইটা ভার্সন কন্ট্রোলে যাচ্ছে, দেন আমরা এটাকে ট্রিগার হচ্ছে, ডিপেন্ডেন্সি রিজলভ করছি, টেস্ট করছি, বিল্ড করছি, বিল্ড করার পর আর্টিফ্যাক্টটাকে টেস্ট করছি, তারপরে ডিপ্লয় করছি। সো এবার আমরা যদি ডকারের থ্রুতে জিনিসটাকে চিন্তা করি, সো স্টেপটা কি এরকম হয়ে যায় কিনা যে একটা ডকারের মেনলি কি কাজ করে? ডকারের কাজ হচ্ছে একটা অ্যাপ্লিকেশন রান করার জন্য যে ডিপেন্ডেন্সি রিজলভ করা দরকার ছিল সেই ডিপেন্ডেন্সিটা অলরেডি ডকারের মধ্যে রিজলভ হওয়া অবস্থায় থাকবে। দ্যাট মিন্স আমাদের ডিপেন্ডেন্সি রিজলভ হওয়ার যে স্টেপটা ছিল সেই স্টেপটা আমাদের আর লাগছে না। সেকেন্ডলি, আমাদের নর্মালি অ্যাপ্লিকেশন রান করার আগে যে টেস্ট রান করা লাগে সেই রানটাও অ্যাকচুয়ালি আমাদের আর করা লাগছে না, কজ আমরা মেনলি ডকারের যে ইমেজটা আছে সেই ইমেজটাকে টেস্ট করব। অর্থাৎ ইমেজের মধ্যে ইমেজের মেন প্রিন্সিপলটা এটা হওয়া উচিত যে আপনি যখন একটা ইমেজ ক্রিয়েট করছেন সেই ইমেজটা যেন অন্য যে কোনো সার্ভারে রান করতে গেলে প্রপারলি রান করে। সো এনি টাইম আপনি একটা ইমেজ যদি ক্রিয়েট করেন, ইমেজটার মেন প্রিন্সিপলটাই এটা হওয়া উচিত। কজ ডকারের ক্ষেত্রে মজা করে একটা কথা বলা হয় যে অ্যাকচুয়ালি ডেভেলপার অনেক সময় বলে যে এটা তো আমার মেশিনে কাজ করতো, আপনার এখানে কেন করছেন আমি তো জানি না। তো ইট ওয়ার্কস অন মাই মেশিন, এই যে প্রবলেমটা, এই প্রবলেমটাকে সলভ করার জন্য আসলে ডকার এসেছে। So আপনি যদি কোনো একটা ডকার মানে ডকার ইমেজ আপনি বিল্ড করেন, এটা আপনার ডেফিনেটলি এনশিওর করাটা জরুরি যে এই ইমেজটা আপনি যেখানেই রান করেন সেখানে মানে সেখানে যেন প্রপারলি রান করে, এবং এটা যদি আপনার মেশিনে রান করে দ্যাট মিনস এটা অন্য যে কোনো সার্ভারে রান করবে। সো এবার ব্যাপারটা আমরা একটু শুরু থেকে চিন্তা করি। আপনি কোড লিখেছেন। কোড লেখার পরে ডকারের মধ্যে কোনো ধরনের চেঞ্জ করা লাগতো। সেই চেঞ্জটা আপনি করেছেন। করলে ডেফিনিটলি আপনি আপনার ডকারটাকে একবার রান দিয়ে চেক করে দেখবেন যে ডকারটা ঠিকমতো চলে কিনা। সো যদি এটা চলে, দ্যাট মিনস আমি এখন এটাকে সিআই/সিডি তে যদি পাস করি এবং সিআই/সিডি যদি অন্য কোনো একটা সার্ভারে এটাকে রান দেয়, তাহলে সেখানেও চলবে। সো এই টেস্টটা আমার অলরেডি হয়ে গেছে। তারপর আমরা সিআই/সিডি তে কি করছি? আরেকবার ডকারটাকে টেস্ট করে নিচ্ছি। সো দ্যাট অ্যাকচুয়ালি ডেভেলপার মিস করতে পারে। ডেভেলপারের উপর আমার আস্থা নেই। সো আমি লাইক কোনো ধরনের গ্যাপ রাখতে চাচ্ছি না। সো আমি কি করছি? আমি ডকারটাকে আরেকবার টেস্ট করে নিচ্ছি। সো এই টেস্টটা অ্যাকচুয়ালি যেটা এনশিওর করছে যে টেস্টটা যদি পাস করে, দ্যাট মিনস এটা এখন আপনি যেখানেই রান দেন, ও প্রপারলি চলবে। সো ডকার যখন টেস্টটা সাকসেসফুলি রান হচ্ছে তখন আমরা এটাকে ডকার হাবের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এবার আমরা আমাদের পরের স্টেপে চলে যাচ্ছি। সো পরের স্টেপে আমরা একটু আগে কি নিয়ে কথা বলছিলাম? ডকার ভলিউম নিয়ে কথা বলছিলাম। যেখানে কোড বেস যদি ডিফারেন্টও হয়, আমরা সেটাকে পাস করে দিতে পারি কন্টেনারের মধ্যে, কন্টেনার ক্রিয়েট করার পরে ভলিউম হিসেবে। সো আমাদের কোড বেসটা লাগবে। সো আমরা কি করছি? কোডটাকে পুল করছি। এই কোডের পুলটা কিন্তু এখন আমরা এই যে এই পোরশনটাতে ডকার টেস্ট অ্যান্ড পুশ টু ডকার হাব, এটা আমাদের সিআই পোরশনটা ডান। এখন এই যে কোড পুলের সেকশনটা এখান থেকে হচ্ছে আমরা সিডিতে চলে এসেছি। সো আমরা হচ্ছে কোডটাকে পুল করছি। দেন আমরা ডকার ইমেজ যেটা পাঠিয়েছিলাম সেই ডকার ইমেজটাকে হচ্ছে পুল করে নিয়ে আসছি। অর্থাৎ আমাদের কাছে এখন যে ডকার ইমেজটা আছে এটা হচ্ছে একদম আপডেটেড যে ইমেজটা, অর্থাৎ আমরা কোড লেখার সময় যেটাকে মাত্র বানালাম সেই ইমেজটাকে অ্যাকচুয়ালি আমরা পুল করেছি। করার পরে ডকার কম্পোজ অ্যাকচুয়ালি আচ্ছা আমরা একটু পরেই হচ্ছে একটা ডকার ফাইল দেখবো। সো অ্যাকচুয়ালি ডকার রান করতে গেলে আমরা কয়েকটা কম্পোনেন্ট দেখছিলাম, রাইট? যে ডকার নেটওয়ার্ক থেকে, ডকার ডকার ভলিউম থেকে। এটা ছাড়াও আরো বিভিন্ন ধরনের কম্পোনেন্টস আছে। ভেরিয়েবল পাস করা যায়, পোর্ট ডিফাইন করা যায়, নেম দেওয়া যায়। তো এই কাজগুলো অ্যাকচুয়ালি করতে গেলে আমাদের হচ্ছে কমান্ড লাইনে ডকার রান লিখে অনেকগুলো ফ্ল্যাগ দিয়ে কমান্ডগুলো দেওয়া লাগে। তো এই জিনিসটাকে ইজিয়ার করার জন্য অথবা ম্যানেজেবল করার জন্য একটা ফাইল আছে যেই ফাইলটাকে হচ্ছে ডকার কম্পোজ ফাইল বলে। সো অ্যাকচুয়ালি ডকার কম্পোজ ফাইল ইজ নট এ ভেরি ডিফারেন্ট থিং ফ্রম রানিং আ ডকার ডাইরেক্টলি ফ্রম দ্য টার্মিনাল। অ্যাকচুয়ালি জাস্ট ওই কমান্ড গুলাকে একটা স্ট্রাকচার ওয়েতে একটা ফাইলের মধ্যে, একটা ইয়ামেল ফাইলের মধ্যে রাখা হয়। সো এটা হচ্ছে ডকার কম্পোজ। সো এই ডকার কম্পোজটা হচ্ছে আমরা কোড বেস থেকে পাচ্ছি। সো আমরা যখন ইমেজটাকে পুল করে নিয়ে আসছি, আনার পরে এই ডকার কম্পোজটাকে আমরা রান দিই। রান দেওয়ার পরে আমরা চেক করে দেখব যে ডকার প্রপারলি রান হয়েছে কিনা। যদি হয় তো ফাইন। আর যদি না হয় আমরা রোল ব্যাক করছি। সো রোল ব্যাক করার সময় অ্যাকচুয়ালি কি করছি? এটা হচ্ছে ২ ভাবে হতে পারে। একটা হচ্ছে ডকার যখন রান করছে, সে রান করার সময় ফেল করেছে, সে রোল ব্যাকে যাবে। সে রান করেছে, রান করার পরে রান করার পরে ফেল করেছে, তাহলে অ্যাকচুয়ালি রোল ব্যাকে যাচ্ছে।
এবং রোল ব্যাকে যাওয়ার পরে আমরা যে বলছিলাম যে আমরা লাস্ট কমিটে চলে যাবো, রাইট? সো আমরা হচ্ছে ওই যে কোড পুলের মধ্যে চলে যাচ্ছি। ডেফিনিটলি আমরা কন্টেনার দিয়ে যেহেতু ডিপ্লয় করছি, দ্যাট মিন্স আমাদের যদি প্রবলেম হয় সেটা অ্যাকচুয়ালি কন্টেনারের মধ্যে হচ্ছে। বিকজ আমরা তার আগের টেস্টের মধ্যে অ্যাকচুয়ালি এটা এনশিওর করেছে আমার কন্টেনার ঠিকমতো চলে কিনা। সো যদি কোনো ধরনের প্রবলেম হয় তার মানে অ্যাকচুয়ালি কন্টেনারের মধ্যে প্রবলেম হচ্ছে। সো আমি তখন কি করছি, আমি লাস্ট যে আমাদের ডকারের ইমেজটা আছে যেটা স্ট্যাবল চলছিল, সেই ডকের ইমেজটাকে আমি পুল করে নিয়ে আসছি এবং আনার পরে সেটাকে হচ্ছে আমরা রান করে দিচ্ছি। সো রোল ব্যাক স্ট্র্যাটেজিটাতে মেনলি হচ্ছে এই কাজটাই হচ্ছে। কন্টেনারাইজেশন দিয়ে আমরা সিআই/সিডি করতে গেলে আমাদের মেন কনসার্ন থাকবে একটা ডকার ইমেজ ক্রিয়েট করা, যে ইমেজের মধ্যে আমাদের অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সি টোটালি রিজলভ করা হচ্ছে, এবং সেই ডিপেন্ডেন্সি রিজলভ করার পরে কন্টেনারটাকে যখন আমরা রান করতে যাব তখন ওইখানে আমরা ভলিউম দিয়ে কোড বেসটাকে পাস করে দিব। অ্যান্ড কোনো কারণে যদি আমাদের কন্টেনার ফেল করে তাহলে হচ্ছে আমাদের লাস্ট যে স্ট্যাবল রিলিজটা ছিল, কন্টেনারের যে ইমেজটা ছিল সেই ইমেজটাকে হচ্ছে আমরা পুল করে নিব, নেওয়ার পর সেটাকে হচ্ছে রান করে দিব। সো এবার হচ্ছে আমরা একটু ইন প্র্যাকটিস যদি দেখি যে হাউ ডাজ আ ডকার ফাইল অ্যান্ড জেনকিন্স ফাইল অ্যাকচুয়ালি লুকস লাইক। সো এই জায়গাটা একটু টেকনিক্যাল পার্ট, সো একটু আমরা বোঝার চেষ্টা করি, অ্যান্ড কোনো কোশ্চেন থাকলে হচ্ছে প্লিজ রেজ ইউর কোশ্চেন। সো মেইনলি আমরা ডকার ফাইলে বারবারই বলছি যে এনভায়রনমেন্ট হচ্ছে রিজলভ করা হয়। সো এনভায়রনমেন্ট রিজলভ করার জন্য আমাদের একটা সফটওয়্যার লেয়ারে রান করলেও অ্যাকচুয়ালি একটা ওএস দরকার। বিকজ অ্যাকচুয়ালি যে কোনো ওএস ছাড়া কিন্তু আমাদের সিস্টেম রান করবে না। সো আমরা হচ্ছে ফার্স্টে একটা বেজ ইমেজ নিই এবং এই প্রত্যেকটা বেজ ইমেজের মধ্যে একটা ওএস থাকে। সো আমরা এখানে হচ্ছে ফর এক্সাম্পল সরাসরি হচ্ছে উবুন্টু লেটেস্টটা নিয়ে যাচ্ছি। এখানে এই যে ফার্স্ট নেম যেটা উবুন্টু, এটা হচ্ছে ইমেজের নাম, অথবা এটা অনেক ক্ষেত্রে রিপোজিটরির নামও বলতে পারি। আর এই লাস্টের যে অর্থাৎ এই কোলনের পরে যে সেকশনটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাকে ট্যাগ বলে। তো এটা লেটস সে আমরা যদি এখন চেঞ্জ করে দিই, সো চেঞ্জ করে যদি 22.04 দিই, দ্যাট মিন্স আমরা উবুন্টুর কোন ভার্সনটা ইউজ করছি, 22.04। এখানে একটা কোশ্চেন চলে আসতে পারে যে আমরা আসলে কন্টেনারের মধ্যে সরাসরি কোনো ওএস এর ভার্সন ইউজ করতে পারি কিনা। হ্যাঁ, আমরা আসলে সরাসরি কোনো ওএস এর ভার্সন ইউজ করতে পারি। আবার যদি কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা কাজ করি তাহলে ল্যাঙ্গুয়েজের স্পেসিফিকও আসলে অনেকগুলা আম ডিফল্ট ইমেজ আছে ডকার হাবে। আমরা আসলে সেই ইমেজগুলাকেও ইউজ করতে পারি। সো একদম উপরে আমরা যে ইমেজটাকে দিই এটাকে হচ্ছে বেজ ইমেজ বলে। এই ইমেজের কাজটা কি? এটা অ্যাকচুয়ালি আপনার আন্ডারলাইং, আপনি তো নিজে কিছু জিনিস লিখছেন, ডকারটাকে ডিফাইন করছেন। বাট এই ডকারটা অ্যাকচুয়ালি কোন আর্কিটেকচার অথবা কোন ওএস এর উপরে রান করবে সেটা ডিফাইন করা থাকে হচ্ছে বেজ ইমেজে। তো এটা ডিফাইন করার পরে এখানে আরেকটা পোরশন যেটা হচ্ছে ARG দেওয়া থাকে। সো ARG অ্যান্ড ENV এই ২ টার মধ্যে ডিফারেন্স আছে। সো অনেক সময় থাকে আমরা কিন্তু সবকিছু একটু ডায়নামিক করতে চাই। অটোমেট করতে গেলে ডেফিনিটলি আপনার প্রত্যেকটা সিস্টেম অথবা প্রত্যেকটা ফাইল নিডস টু বি ডায়নামিক। সো অনেক সময় হতে পারে লেটস সে আমাদের এই যে উবুন্টুর ভার্সনটা, এই ভার্সনটা হচ্ছে আমি একটা ডকার ফাইল, বাট ওই ডকার ফাইলটাকে আমি রান করার সময় বারবার ওর মধ্যে আমি ভার্সনটা পাস করে দিতে চাচ্ছি ডায়নামিক্যালি। তাহলে আমি হচ্ছে এখানে ARG মধ্যে একটা ভেরিয়েবল আমি বলে দিতে পারি এবং সেই ভেরিয়েবলটা আমি এখানে ইউজ করতে পারি। সো দ্যাট আমি যখন ডকারটাকে রান করব, রান করার সময় আমি বলে দিতে পারি যে আমার ভার্সন হচ্ছে ২২ হবে নাকি ২৪ হবে নাকি ১৮ হবে। সো আর্গুমেন্টস মেইনলি ডকার ফাইলের মধ্যে যদি কোনো ভেরিয়েবল আমরা ডিফাইন করতে চাই অথবা কোনো ভেরিয়েবল পাস করতে চাই সেটা অ্যাকচুয়ালি আর্গুমেন্ট হিসাবে পাস করা হয়। আর ইএনভি বলতে কি বোঝানো হচ্ছে? ইএনভি হচ্ছে আপনার ডকার ফাইলটা থেকে হচ্ছে আল্টিমেটলি একটা কন্টেনার ক্রিয়েট করা হবে। সো কন্টেনারের মধ্যে অ্যাকচুয়ালি কি রান করবে? একটা ইমেজ একটা অ্যাপ্লিকেশন রান করবে। অ্যাপ্লিকেশন রান করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের এনভায়রনমেন্ট ভেরিয়েবল লাগে। সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবল সেটআপ করার কাজটা হচ্ছে আমরা ইএনভি এর মধ্যে করতে পারি। এবং আরেকটা জিনিস হচ্ছে ওয়ার্ক ডিরেক্টরি। সো ওয়ার্ক ডিরেক্টরিটা যদি আমরা একটু সিম্পল টার্মে চিন্তা করি, সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনটা রান করার জন্য একটা স্পেসিফিক ফাইল পাথ লাগবে। তো ওয়ার্ক ডিরেক্টরি বলে আমরা অ্যাকচুয়ালি ওই জায়গাটাকে সেট করে দিচ্ছি যে অ্যাপ্লিকেশনটা কোন জায়গা থেকে, অর্থাৎ এই ডকার ইমেজটা যখন একটা কন্টেনার হিসেবে লঞ্চ হবে তখন অ্যাকচুয়ালি সে কোন ডিরেক্টরিটা থেকে এক্সিকিউশন শুরু করবে সেই জিনিসটা হচ্ছে আমরা ওয়ার্ক ডিরেক্টরির মধ্যে বলে দিই।
সো ইন মোস্ট কেসেস যেই কাজটা করা হয় যে অ্যাপ্লিকেশনের ফাইলগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক ডিরেক্টরির মধ্যে রাখা হয়। এবং আমরা যখন এই যে স্ল্যাশ অ্যাপ রাখছি, যারা লিনাক্সের ফাইল স্ট্রাকচারের ব্যাপারে জানেন, স্ল্যাশ অ্যাপ বলে কিন্তু কোনো পাথ নাই। সো অ্যাকচুয়ালি এটা যেই কাজটা করবে, যেহেতু কোনো পাথ নাই, সো সে হচ্ছে এটাকে ক্রিয়েট করে নিবে এবং সেটার ভিতরে হচ্ছে সে ফাইলগুলোকে রাখবে। তো ফাইলগুলো কি অ্যাকচুয়ালি এই লাইনটার মধ্যেই পাস হচ্ছে না, ফাইলগুলো পাস হচ্ছে কপির মধ্যে। সো আমরা যদি স্টেপগুলো আরেকবার একটু চিন্তা করি, আপনার যেটা ফার্স্টটা দরকার একটা ওএস নেওয়া, যে আপনার কন্টেনারটা কোন ওএস এর উপরে রান করবে। সো আপনি ওএস নিলেন। আমরা হচ্ছে ইনিশিয়াল স্টেজে এই দুইটা জিনিসকে আমরা বাদ দিতে পারি, বাট এটা হচ্ছে মাথায় রেখেন আর কি, যে আর্গুমেন্ট কি আর ইএনভি কি। তারপরে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন আপনি কোন ফাইল কোন ডিরেক্টরি থেকে রান করতে চাচ্ছেন সেটাকে ডিফাইন করে দেওয়া। এটা অনেক সময় অনেকে করে না, করলে ভালো, গুড প্র্যাকটিস। দেন ওই ডিরেক্টরিতে আপনি আপনার কোডগুলাকে পাস করছেন, বিকজ আপনি যদি কোড না পাস করেন তাহলে ও রান করবে কি। তো সেই যে পাস করার কাজটা, এই পাস করার ক্ষেত্রে আমরা একটা কাজ করি, এটা হচ্ছে ডকার এবং ডকার কম্পোজ দুইটার ক্ষেত্রেই সেম। লেফট সাইড মানে হচ্ছে আপনার অন প্রিমিস যে সার্ভারটা আছে সেটা, আর রাইট সাইড মানে হচ্ছে কন্টেনারের ভিতরের পাথ অথবা কন্টেনারকে বোঝানো হচ্ছে। সো যখন আমরা কপি দিয়ে একটা ডট দিচ্ছি, ইট মিনস আপনার ডকার ফাইলটা যেখানে আছে সেই জায়গায় যত ফাইল আছে সবগুলা ফাইলকে ইন্ডিকেট করা হচ্ছে এই ডট দিয়ে। অর্থাৎ আমার হোস্ট মেশিনে এই ডকার ফাইলটা কোনো একটা পাত্রের মধ্যে সেভ করা আছে, রাইট? সো ওই জায়গায় এই ডকার ফাইলের সাথে আরো অনেকগুলো ফাইল থাকতে পারে। সো আমরা যখন এখানে ডট দিচ্ছি অ্যাকচুয়ালি আমি হোস্ট মেশিনের ওই সবগুলো ফাইলকে ইন্ডিকেট করছি। দেন আমরা যখন স্ল্যাশ অ্যাপ লিখছি এটার মানে হচ্ছে এই সবগুলা ফাইলকে আমি কপি করে কন্টেনারের ভিতরে এই যে ওয়ার্ক ডিরেক্টরি স্ল্যাশ অ্যাপ বানিয়েছিলাম সেটার মধ্যে পাস করে দিচ্ছি। সো এই লাইনটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কোডগুলোকে পাস করি। সো ডেফিনেটলি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং যেটার কারণে অনেক ক্ষেত্রে আপনি দেখবেন ওপেন সোর্স প্রজেক্ট বলেন অথবা আদার কোনো প্রজেক্টের ক্ষেত্রে দেখবেন যে ডকার ফাইলটা অ্যাকচুয়ালি প্রজেক্ট রুটের মধ্যে থাকে। সো প্রজেক্ট রুটের মধ্যে থাকলে এই ডটটা দিলে কিন্তু আমরা প্রজেক্ট রুটের সবগুলো ফাইলকেই পেয়ে যাচ্ছি। দেন হচ্ছে অনেক টাইপের, এখানে হচ্ছে স্যাম্পল ৩ টা ডিপেন্ডেন্সি দেওয়া। সো অ্যাকচুয়ালি অনেক টাইপের ডিপেন্ডেন্সি আসলে ওএস লেভেলে রিজলভ করা লাগে। সো ওই যে ওএস লেভেলে আমাদের ডিপেন্ডেন্সি রিজলভ করা লাগছে সেই কাজটা আসলে আমরা এখানে করি। আমাদের যত টাইপের প্যাকেজের নাম দেওয়া প্রয়োজন আমরা আসলে সবগুলা প্যাকেজ এখানে দিতে পারবো। দেন হচ্ছে অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি রিজলভ করা। সো অ্যাপ্লিকেশনের ডিপেন্ডেন্সি রিজলভ করার জন্য হচ্ছে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্সি রিজলভ করার জন্য আলাদা আলাদা কমান্ড আছে। সো ইন এ ওয়ে আমরা কিন্তু আসলে ওই কমান্ডটাকেই দিচ্ছি। সো এখানে নোট করার যে বিষয়টা সেটা হচ্ছে লিনাক্সের মধ্যে আমরা মেনলি এই কমান্ডটাকে রান করি, apt get update। সো লিনাক্সের মধ্যে আপনি যেই কমান্ডগুলোকে নর্মালি আমরা এক্সিকিউট করি সেই কমান্ডগুলো যদি আমরা একটা ডকার ফাইলের মধ্যে লিখতে যাই তাহলে তার আগে হচ্ছে রান বসাতে হয়। সো সেম গোজ ফর দিস সেকশন। এখানেও অ্যাকচুয়ালি আমরা npm ইনস্টল, এটা হচ্ছে আমাদের লিনাক্সের কমান্ড হতো, রাইট? সো সেটা এক্সিকিউট করতে গেলে আমাদের ফার্স্টে কি বসাতে হবে, রান বসাতে হবে। সো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি আমরা চাই যে এই ডকার ইমেজটা তার নিজের যে ওএসটা আসছে সেই ওএস এর মধ্যে বেশ কিছু কমান্ড এক্সিকিউট করবে, তাহলে এক্সিকিউট করার জন্য আমরা কি লিখবো, আমরা রান লিখবো। এবং এগুলা কিভাবে এক্সিকিউট হয়, ওয়ান টাইম এক্সিকিউট হয়। যদি আমাদের কোনো ফাইলকে অন প্রিমিস থেকে কপি করে নিয়ে যেতে হয় তাহলে আমরা কি লিখবো, কপি লিখবো, অন প্রিমিস থেকে যদি কপি করা লাগে। আর যদি এরকম হয় যে ফাইলের ভিতরে অর্থাৎ ডকারের ভিতরে হচ্ছে কপির কাজটা হবে, তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে রান, দেন লেটস সে অ্যাপ ফাইল অ্যাপ ফাইল 1, অ্যান্ড সেটাকে হচ্ছে আমরা কপি করে নিয়ে গেলাম অ্যাপের মধ্যে না, লেটস সে var এর মধ্যে ফাইল 1। সো এভাবে হচ্ছে যদি আমরা পাস করতে যাই তাহলে এই যে রানের আগে আমাদের তখন রানের পরে কি বসাতে হচ্ছে, সিপি বসাতে হচ্ছে। অর্থাৎ আমরা যদি কন্টেনারের ভিতরে কোনো কমান্ড এক্সিকিউট করি, এই জিনিসটা দেখানোর রিজনটা আসলে এটাই যে আমি যদি কন্টেনারের ভিতরে কোনো কমান্ড এক্সিকিউট করি তাহলে সেটার আগে রান বসাতে হবে। সেটা কপি হোক, মুভ হোক, রিমুভ হোক, এনিথিং, রান বসাতে হবে।
আর যদি আমি ফাইল কপি করি অন প্রিমিস থেকে কন্টেনারের ভিতরে, তাহলে হচ্ছে আমরা কপি বসাবো। এখানে অনেকের একটু কনফিউশন ক্রিয়েট হয়, এই জন্য এই জিনিসটাকে ক্লিয়ার করা। অ্যান্ড দেন হচ্ছে এক্সপোজ। সো এক্সপোজ অ্যাকচুয়ালি ওয়ান কাইন্ড অফ ইনস্ট্রাকশন। সো আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশনকে রান করবেন, সো ওয়েব অ্যাপ্লিকেশনের তো একটা পোর্ট লাগবে। পোর্ট ছাড়া অ্যাকচুয়ালি আপনি ওকে অ্যাক্সেস করবেন কিভাবে? সো কোন পোর্টটা ইউজ করতে হবে সেই পোর্টের ইনস্ট্রাকশনটা অ্যাকচুয়ালি আমরা এই জায়গাটাতে দিই। এই লাইনটা যদি আমরা নাও লিখি কোনো সমস্যা নেই, বাট এটা কেন লেখা হয়? লেটস সে আপনি ফাইলটা লিখাচ্ছেন, লেখার পরে আপনি এটা পাস করে দিয়েছেন একটা ওপেন সোর্স প্রজেক্ট। এখন আমি কিন্তু জানি না যে আপনি অ্যাপ্লিকেশনের ভিতরে এনভায়রনমেন্ট অথবা কনফিগারেশন কি করে রেখেছেন যে এক্স্যাক্টলি কোন পোর্টের মধ্যে এই অ্যাপ্লিকেশনটা রান করবে। সো সেই জিনিসটা যদি দেওয়া না থাকে, ইনস্ট্রাকশন যদি দেওয়া না থাকে, তাহলে কিন্তু আমার এটাকে বেশ কিছুটা কষ্ট করে খুঁজে বের করতে হচ্ছে যে এক্স্যাক্টলি কোন পোর্টটা আমার ইউজ করা লাগবে। তো সেটার কারণে ইট ইজ এ গুড প্র্যাকটিস টু ডেসক্রাইব যে কোন পোর্টে আমার অ্যাপ্লিকেশনটা রান করবে। দেন হচ্ছে আমরা একটু আগে ডিপেন্ডেন্সি রিজলভ করেছিলাম অ্যাপ্লিকেশন বেসড, রাইট? সো যখন আমরা আসলে এপিটি আপডেট দিই অথবা আমরা বেশ কিছু ডিপেন্ডেন্সি রিজলভ করি, ইনস্টল করি, তখন আসলে ওইটার সাথে আরো অনেক ধরনের ফাইলস প্যাকেজেস চলে আসে। তো সেই জিনিসগুলোকে ক্লিন করাটা হচ্ছে গুড প্র্যাকটিস। সো এটা হচ্ছে ইন মোস্ট ডকার ফাইল আপনি এটা পাবেন যে সব ডিপেন্ডেন্সি রিজলভ করার পরে ওই স্পেসিফিক ডিপেন্ডেন্সি ছাড়া বাকি যা আছে সেগুলোকে হচ্ছে রিমুভ করা হয়। তো ওইটা হচ্ছে এই স্টেপটা হচ্ছে ম্যাক্সিমাম ডকার ফাইলের মধ্যে পাবেন। লাস্ট হচ্ছে মেটাডাটা। সো মেটাডাটা আচ্ছা নট নেসেসারিলি লাস্ট, বাট মেটাডাটাতে অ্যাকচুয়ালি যেটা থাকে সেটা হচ্ছে বেশ কিছু ইনফরমেশন লাইক ডেভেলপার ইনফরমেশন অ্যান্ড আদার সর্ট অফ থিংস। সো এই মেটাডাটাটা অ্যাকচুয়ালি যদি আপনি ডকার হাবে যান তাহলে আসলে দেখতে পারবেন যে ওইখানে আসলে ল্যাবেলগুলো দেওয়া থাকে। সো এটা একটু লাইক লার্জার প্রজেক্টের ক্ষেত্রে মেটাডাটাটা ইম্পর্টেন্ট, বাট আদার দেন দ্যাট নট লাইক দ্যাট মাচ ইম্পর্টেন্ট। এখন আমরা আসি যে অ্যাপ্লিকেশনে আপনি ডিপেন্ডেন্সি সব রিজলভ করলেন, আর আপনি অ্যাপ্লিকেশনটাকে রান দিবেন কিভাবে? সো রান দেওয়ার জন্য অ্যাকচুয়ালি দুইটা পোর্শন আছে, দুইটা অপশন আছে অ্যাকচুয়ালি। একটা হচ্ছে সিএমডি, আরেকটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। এখন একটা কোশ্চেন আসতে পারে যে আমি তো নর্মালি রান দিয়েই তো আমি কমান্ডটা চালাতে পারতাম, তো আমার আসলে সিএমডি দেওয়ার দরকারটি কি? সো মেজর ডিস্টিংশন হচ্ছে এতক্ষণ পর্যন্ত যা হয়েছে সেটা হচ্ছে ইমেজটা ক্রিয়েট করার টাইমে। অ্যান্ড এই জায়গাটাতে যেটা হবে সেটা হচ্ছে আপনি যখন কন্টেনারটাকে ক্রিয়েট করছেন তখন ডিফারেন্সটা কি? ইমেজ ক্রিয়েশন ইজ আ ব্লুপ্রিন্ট, আর কন্টেনারটা হচ্ছে ওই ইমেজ থেকে আপনি একটা রান টাইম ইনস্ট্যান্স বানাচ্ছেন। সো অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি এই জায়গাটাতে রান করছিল না। সো আপনি এখানে যদি কমান্ড দিয়েও রাখেন আপনার অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি রান করছে না। অ্যাপ্লিকেশনকে আপনি যখন রান করবেন, রান করার সময় হচ্ছে রান করার পরে ওর হচ্ছে দুই টাইপের কমান্ড ডেফিনেটলি লাগবে। আইদার ওর এন্ট্রি পয়েন্ট লাগবে না হয় সিএমডি লাগবে। সো এন্ট্রি পয়েন্ট যেই কাজটা করে যে একটা কন্টেনারকে যখন ক্রিয়েট করা হচ্ছে কন্টেনার ফার্স্ট হচ্ছে এন্ট্রি পয়েন্টকে খুঁজে, এবং এন্ট্রি পয়েন্টের মধ্যে যে কমান্ডটা থাকে সেই কমান্ডটাকেই সে এক্সিকিউট করে। সো যদি এন্ট্রি পয়েন্টের মধ্যে কোনো কমান্ড না পায় তখন হচ্ছে সে সিএমডিতে যায়। এখন দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? দুইটাই তো আসলে কমান্ড পাস করছে, তো ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে সিএমডিটাকে আপনি পরবর্তীতে ডকার রান লেখার পরে প্যারামিটার হিসেবে সিএমডির কমান্ডটাকে চেঞ্জ করে দিতে পারবেন, বাট এন্ট্রি পয়েন্টের কমান্ডটা চেঞ্জ করা যায় না। সো এন্ট্রি পয়েন্টের কমান্ডটা অ্যাকচুয়ালি বিট রিজিড আর কি, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। এখন এটার ডিফারেন্স সুবিধা অসুবিধা নিয়ে আসলে ডিসকাস করতে গেলে একটু বড় ডিসকাশন হয়ে যাবে। অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমরা একটু আমাদের জেনকিন্স ফাইলে আসি। সো মোর অর লেস আসলে ডকার ফাইলের বেসিক স্ট্রাকচারটা আসলে এটি। সো আমরা ডকার ফাইল থেকে হচ্ছে এভাবে একটা অ্যাপ্লিকেশনকে কন্টেনার করতে পারি, মানে একটা ডকার ইমেজ বানাতে পারি। সো লেটস সে আমাদের জেনকিন্স ফাইলের মধ্যে আসলে আমরা এরকম একটা অ্যাপ্লিকেশনের কথাই চিন্তা করবো যেখানে একটা ডকার ইমেজ অলরেডি বানানো আছে। সো ডকার ইমেজ যদি আমাদের বানানো থাকে, ডকার ইমেজটাকে আমাদের সেভ করা লাগবে, রাইট? এবং এটা হচ্ছে একটা জেনকিন্সের পাইপলাইন। সো আমরা তাহলে একটু উপর থেকে আসি। যখন আমরা আসলে এজেন্ট বলি, এজেন্ট আসলে কি মিন করে? যে এই জেনকিন্সের পাইপলাইন তো কোনো একটা সার্ভারে রান করা লাগবে। তো জেনকিন্সের মধ্যে মাল্টিপল নোড থাকে। নোড মানে হচ্ছে কে পাইপলাইনটাকে রান করবে। যখন আমরা এনি বলে দিই তার মানে হচ্ছে যদি এখানে অনেকগুলা পাইপলাইন মানে অনেকগুলা নোড থাকে, অর্থাৎ জাস্ট সার্ভার আর কি। এই অনেকগুলা সার্ভার থেকে,
তাদের মধ্যে যেটা ফ্রি থাকবে সেই অ্যাকচুয়ালি এই পাইপলাইনটাকে রান করবে। আর আমরা এখানে যদি স্পেসিফিক নোডের নাম বলে দিই তাহলে শুধুমাত্র ওই নোডটাই রান করবে, এর বাইরে কেউ রান করবে না। তো ইন মোস্ট কেসেস প্র্যাকটিসের ক্ষেত্রে অথবা স্মল প্রজেক্টের ক্ষেত্রে আসলে এজেন্ট এনি এটাই হচ্ছে নর্মালি করা হয়। এনভায়রনমেন্ট এই জিনিসটা হচ্ছে লাইক এনভায়রনমেন্ট আসলে ডেভঅপসে কাজ করতে গেলে যথেষ্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে প্রত্যেকটা ডেভঅপস না অ্যাকচুয়ালি সফটওয়্যার ডেভেলপমেন্টে এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার এনভায়রনমেন্ট থাকবে এবং আপনি যত টাইপের ডেভঅপস এর টুলস ইউজ করবেন সবগুলোতে আপনি ঘুরে ফিরে দেখবেন যে এনভায়রনমেন্ট জিনিসটা আছে। সো এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি সেম জিনিসই করছে। আপনার টোটাল স্ট্রাকচারটাকে একটু ফ্লেক্সিবল করছে। সো দ্যাট আপনি যেকোনো টাইমে যদি কোনো ধরনের ভ্যালু চেঞ্জ হয়, ধরে সবগুলো ফাইলে আপনার চেঞ্জ করা লাগছে না। একটা স্পেসিফিক জায়গায় চেঞ্জ করলেই হয়ে যাচ্ছে। সো এনভায়রনমেন্ট অ্যাকচুয়ালি কাইন্ডা লাইক আমরা নরমালি যে ভেরিয়েবলের যে কাজটা করি, অনেকটা সেরকম। উপরে দিয়ে দেওয়ার মানে হচ্ছে গ্লোবালি কাজ করছে। গ্লোবালি ওর স্কোপ কতটুকু? এই পাইপলাইন পর্যন্ত। অর্থাৎ এই পাইপলাইন যেখানে শেষ হচ্ছে তারপর ওর স্কোপটা শেষ। অ্যান্ড স্টেজেস এর মধ্যে সো এই জায়গায় একটা বিষয় একটু বলে রাখি যে আমরা ফার্স্টে দেখছিলাম যে অনেক টাইপের পাইপলাইন আছে। তো ইন আ ওয়ে প্রত্যেকটা পাইপলাইনই এরকম YAML ফাইলের স্ট্রাকচারেই লেখা হয়। বাট এই যে বিভিন্ন ধরনের আমরা কিওয়ার্ডস ইউজ করছি, এই এই ট্যাগগুলো অ্যাকচুয়ালি ডিফারেন্ট থাকে। সো কোনো জায়গায় হচ্ছে আমরা স্টেজেস বলি, কোনো জায়গায় আমরা জবস বলি, কোনো জায়গায় হচ্ছে স্টেপস বলি, টাস্ক বলি এরকম। বাট ইন আ ওয়ে মানে ফিলোসফি যেটা আমরা ওই যে একটা ডায়াগ্রাম দিয়ে যে জিনিসটা দেখছিলাম যে স্টেপগুলা, এই স্টেপগুলোই অ্যাকচুয়ালি এই ফাইলগুলোর মধ্যে আমরা ডেসক্রাইব করি। সো আমরা ফার্স্টে কি করলাম? ফার্স্টে হচ্ছে কোডটাকে চেক আউট করেছি। সো এই জিনিসটা আমাদের এখানে লেখা। এখানে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি চেক আউট করার ক্ষেত্রে ডকারের তো ডকার না অ্যাকচুয়ালি রিপোজিটরির নাম তো দেইনি। সো রিপোজিটরির নামটা কোত্থেকে পাচ্ছে? সো জেনকিন্সের মধ্যে অ্যাকচুয়ালি আমরা রিপোজিটরিকে ইন্টিগ্রেট করতে পারি। ইন্টিগ্রেট করা হয় অ্যাকচুয়ালি জেনকিন্সের যে প্যানেলটা আছে সেটা থেকে। সো ওই প্যানেলের মধ্যে অ্যাকচুয়ালি আমরা যখন একটা পাইপলাইন সেট আপ করি তখন কোন রিপোজিটরি থেকে আসবে, কোন ব্রাঞ্চ থেকে আসবে এই জিনিসগুলো আমরা সেট আপ করে নিই। করে নেওয়ার পরে শুধুমাত্র এই যে চেক আউট SCM সোর্স কোড ম্যানেজমেন্ট। সো এটা যখন আমরা দিই তখন অ্যাকচুয়ালি ওই স্পেসিফিক ব্রাঞ্চ থেকে ওই স্পেসিফিক যে রিপোজিটরি সেটার কোডটাকে হচ্ছে সে চেক আউট করে নিচ্ছে। দেন আমরা কি বললাম যে আমাদের ওই রিপোজিটরিতে একটা ডকারের ফাইল আছে। লেটস ফর এক্সাম্পল এই ডকার ফাইলটা। সো আমাদের যেহেতু প্রজেক্ট ডিরেক্টরিতেই ইমেজটা আছে তাহলে আমরা ওইটাকে বিল্ড করার জন্য কি দিচ্ছি? ডকার বিল ড্যাশ টি। এখন ড্যাশ টিটা অ্যাকচুয়ালি কি কাজ করে? সে হচ্ছে ডকার ইমেজের একটা নাম দেয়। আপনি যদি ড্যাশ টি না দেন তাহলে অ্যাকচুয়ালি র‍্যান্ডম একটা নাম দিয়ে দিবে। সো এই নামটা কেন ইম্পর্টেন্ট? সেটা হচ্ছে আপনার যদি বারবার ডকারের নামটা র‍্যান্ডমলি অ্যাসাইন হয়ে যায়, তাহলে কিন্তু আপনি কোন জায়গায় যদি নামটা মানে এটাকে ইউজ করতে চান, অটোমেটিক্যালি ইউজ করতে চান, তো আপনি কিভাবে ইউজ করবেন? তো এটার জন্য যেই কাজটা করা হয় যে ফার্স্টে হচ্ছে আমরা একটা রিপোজিটরি ক্রিয়েট করে নিব ডকার হাবে। সেই নামটা এখানে বসাবো এবং একটা ট্যাগ নেম এখানে দিয়ে রাখবো এবং এই ভেরিয়েবলটাকে ইউজ করে হচ্ছে একটা নতুন ডকার ইমেজ আমরা বিল্ড করব। ডকার ইমেজ বিল্ড করার পর আমরা এটাকে পুশ করে দিচ্ছি এবং এই পোরশনটুকু পর্যন্ত আমাদের সিআই পোরশনটা ডান। সো আমরা যখন এটাকে পুশ করে দিচ্ছি, পুশ করার সময় আমরা কি করছি? আমাদের উপরে হচ্ছে ক্রেডেনশিয়াল ছিল। আমাদের ডকার হাবের যে ক্রেডেনশিয়ালটা সেই ক্রেডেনশিয়ালটা আমরা এখানে অ্যাকচুয়াল ক্রেডেনশিয়ালটা দিব এবং সেই ক্রেডেনশিয়ালটাকে ইউজ করে আমরা এটাকে পুশ করে দিয়েছি এবং এগেইন আমরা যদি দেখি এখানে কিন্তু আমরা টার্মিনাল যে কমান্ডটা দিতাম সেই কমান্ডই দিচ্ছি এবং এখানে হ্যাঁ, প্লাগইন ইউজ করা যায় বাট মেইনলি মানে যারা একদম ইনিশিয়ালি শুরু করছেন তাদের জন্য আসলে জিনিসটাকে এভাবে ইউজ করা। প্লাগইন ইউজ করে জিনিসটা আরেকটু কম্প্যাক্ট হতো। তো মেইনলি অ্যাকচুয়ালি আমরা CI/CD তে আসলে সরাসরি টার্মিনালের যে কমান্ডগুলো সেই কমান্ডগুলোকে আসলে ইউজ করতে পারি। সো আমরা এটা ইউজ করে কি করলাম যে আমাদের ডকার হাবের মধ্যে যে ইমেজটাকে বিল্ড করলাম, এই মাত্র যে ইমেজটাকে বিল্ড করলাম, সেই ইমেজটাকে আমরা পুশ করে দিচ্ছি। সেই পুশ করার জন্য কমান্ডটা কি ডকার পুশ দেন হচ্ছে ডকার ইমেজ ডকার ট্যাগ। তার আগের লাইনে আমরা কি করেছি? তার আগের লাইনে হচ্ছে আমরা লগইন করে নিয়েছি। সো আপনি পুশ করার আগে রেজিস্ট্রিতে পুশ করার আগে ফার্স্ট আপনার লগইন করে নিতে হবে দেন আপনি রেজিস্ট্রিতে পুশ করতে পারবেন। তারপরে আমরা এটাকে এখন ডেপ্লয় করব। সো এখানে হচ্ছে একটা SSH এর স্টেপ ইন রিয়েল সিনারিও যেটা হতো যে এই জায়গায় একটা সার্ভারে আমাদের আগে কানেক্ট করা লাগতো। দেন আমরা এটাকে ডেপ্লয় করতাম। সো ওই কাজটা হচ্ছে আমরা এখানে করিনি। আমরা সরাসরি ডেপ্লয়তে চলে এসেছি। সার্ভারে কানেক্ট করার জন্য আসলে SSH ইউজ করা হয়।
সো ডেপ্লয় করার ক্ষেত্রে আমাদের কি লাগছে? আমাদের হচ্ছে ডকার ইমেজটাকে পুল করা লাগছে। ডকার কম্পোজ যেহেতু অলরেডি রানিং ছিল, সো ডকার কম্পোজ কি কাজ করে? ডকার কম্পোজ হচ্ছে ডকার রান দিয়ে আমরা যেভাবে কমান্ডগুলোকে লিখি, সেটাকে একটা ম্যানেজড ফাইলের মধ্যে নিয়ে আসে। সো ডকার কম্পোজ যেহেতু অলরেডি রানিং অবস্থায় ছিল, আমরা ধরেই নিচ্ছি সিআইসিডি মানে কিন্তু অ্যাপ্লিকেশন অলরেডি রানিং অবস্থায় থাকা লাগবে। যেহেতু এটা বারবার হচ্ছে রিপিট হবে। দ্যাট মিনস ফার্স্ট টাইম যদি রানিং নাও থাকে, তারপর সেকেন্ড, থার্ড বাকি টাইমগুলো কিন্তু অ্যাপ্লিকেশন রানিং থাকবে। সো আমরা ফার্স্টে কি করছি? কন্টেনারটাকে ডাউন করছি, দেন কন্টেনারটাকে আপ করছি। এই ড্যাশ ডি মানে হচ্ছে নরমালি ডকার কম্পোজ যখন এক্সিকিউট করা হয়, তখন সে টার্মিনালের মধ্যে তার যে আউটপুটগুলো, সেই আউটপুটগুলোকে দেখায়। সো এই জিনিসটা যেন টার্মিনালের মধ্যে এঙ্গেজ না করে রাখে, সেটার জন্য ডিটাচ মোডে আপ করা হয়। দ্যাট মিনস হচ্ছে ড্যাশ ডি আমরা ফ্ল্যাগটাকে পাস করে দিই, তাহলে টার্মিনালের মধ্যে সেই আউটপুটগুলোকে দেখায় না। দেন আমরা কি বলছিলাম যে আমরা ডেপ্লয় করার পরে চেক করে দেখবো যে অ্যাপ্লিকেশন প্রপারলি রান করেছে কিনা, সেই কাজটা আমরা এখানে করছি। এবং এই যে ইফ এলস এর কথা বলেছিলাম, সো আমরা এখানে একটা ভেরিয়েবল রাখছি, রাখার পরে আমরা চেক করে দেখছি। ফার্স্টে উপরে একটা ফাংশন, ডেফ একটা ফাংশন, আমরা এখানে কি দেখছি? ইজ রানিং। সেই রানিং করার জন্য এটাও কিন্তু একটা লিনাক্সের কমান্ড। সো আমরা জাস্ট একটা কমান্ড দিয়ে চেক করে দেখছি যে আমাদের যে ডকার ইমেজটা, আমরা এই মাত্র ডকার ইমেজের নাম এবং ট্যাগ এটা দিয়ে দিয়েছি। সো এক্স্যাক্টলি এই ডকার ইমেজটা অ্যাকচুয়ালি রানিং অবস্থায় আছে কিনা। যদি থাকে তাহলে ভালো, ইজ রানিং। আর যদি না থাকে তার মানে এটা কি? ফলস। সো যদি ফলস হয় তাহলে হচ্ছে ডেপ্লয়মেন্ট ফেইল্ড, রোলিং ব্যাক। রোলিং ব্যাক বলার পরে আমরা কি করেছি? আমরা কিন্তু একটা সেকশনকে কল করেছি। অর্থাৎ এটা একটা স্টেপ, এই স্টেপটাকে আমরা কল করেছি। এখানে কি হচ্ছে এটা কিন্তু আমরা এখানে ডিফাইন করিনি। আর যদি না হয় তাহলে হচ্ছে আমরা এলস এর মধ্যে বলে দিচ্ছি ইয়া ডেপ্লয়মেন্ট সাকসেসফুল। এবার একটু আমরা দেখবো যে রোল ব্যাক অ্যাকচুয়ালি কি হয়। আর পোস্ট ফেইলিওর, এটার মধ্যেও আমরা আবার কি বলছি যে যদি পাইপলাইন ফেল করে তাহলে হচ্ছে রোল ব্যাক। সো পোস্টের মধ্যে অ্যাকচুয়ালি এই যে যদি ফেল করে, সো আমরা ফেলের স্টেপটা এখানে বলে দিয়েছি। সো এখন আমরা একটু রোল ব্যাকে আসি, যে রোল ব্যাকের মধ্যে মেনলি কি হবে। সো রোল ব্যাকটা মেনলি একটা স্টেপ, যেটা আমরা এখানে ডিফাইন করেছি একটা ফাংশন হিসেবে। এবং জেনকিন্সের ক্ষেত্রে যদি আমরা ডিটেলসে মানে বলতে গেলে লাইক সময় স্বল্পতা। সো মেইনলি জেনকিন্সের মধ্যে আসলে আমরা ইয়ামেল ফাইল হিসেবে লিখতে পারি, আবার হচ্ছে আমরা গ্রুভি দিয়ে লিখতে পারি, এবং হচ্ছে আমরা জাভা দিয়েও হচ্ছে বিভিন্ন ফাংশন বানিয়ে করতে পারি। সো আপনি যদি জাভায় প্রফিশিয়েন্ট হন তাহলে জেনকিন্স আপনার জন্য অনেক মানে ভালো একটা ফ্লেক্সিবিলিটি দিবে। আপনি অনেক ধরনের ক্লাস লিখে রাখতে পারবেন, কাস্টম কোড লিখে রাখতে পারবেন, এবং সেটার উপরে বেস করে আপনার টোটাল পাইপলাইনের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারই আপনি চেঞ্জ করে ফেলতে পারবেন। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা আপনার ক্লাস বানানো আছে, ফাংশন বানানো আছে। জাস্ট করে একটা পাইপলাইন বানানোর সময় বিভিন্ন ফাংশন কল করে আপনি পাইপলাইনটাকে ক্রিয়েট করে ফেলতে পারছেন। তো রোল ব্যাকের মধ্যে মেনলি যে কাজটা করা হচ্ছে, আমরা কি বললাম যে লাস্ট যে স্ট্যাবল ট্যাগটা ছিল সেই ট্যাগটাকে আমরা ফেচ মানে সেই ট্যাগে চলে গেলে অ্যাকচুয়ালি আমাদের রোল ব্যাকটা হয়ে যাবে। সো এই লাস্টের ট্যাগটাতে আমরা আগে ওইটাকে ফেচ করে নিচ্ছি। এটা আমরা স্টোর করে রেখেছি, ওটা আমরা ফেচ করে নিচ্ছি। নেওয়ার পরে যদি লাস্ট ট্যাগ থাকে, অর্থাৎ লাস্ট ট্যাগ তো আমাদের আগে কোনো জায়গায় স্টোর করা লেগেছিল, সো যদি এটা থাকে তাহলে হচ্ছে আমরা রোল ব্যাক করছি। আর যদি না থাকে তাহলে আমাদের রোল ব্যাক ফেল করছে। So in a simple way, actually, Jenkins file looks like this, and এটা হচ্ছে কিছুটা intimidating, মানে একটু আনকমফোর্টেবল লাগতে পারে। লাইক যদি ইয়ামেল ফাইলের স্ট্রাকচারের সাথে আপনার পরিচয় না থাকে, অথবা হচ্ছে লাইক ওভারঅল জেনকিন্সের ফাইলের সাথে যদি পরিচয় না থাকে। বাট আমরা যদি একটু মানে জেনকিন সিআইসিডির যে প্রিন্সিপালটা আছে, সেই প্রিন্সিপালের কথা যদি একটু চিন্তা করি, ওইটাই কিন্তু আমরা এখানে রেপ্লিকেট করেছি। আ অনেকটা হচ্ছে YAML ফাইল যেভাবে কাজ করে সেটা হচ্ছে আমরা সবাই হচ্ছে ডিকশনারি JSON ফরম্যাটের সাথে পরিচিত। ইট কাইন্ডা ওয়ার্কস লাইক দ্যাট। সো আপনার এখানে হচ্ছে বিভিন্ন আ ব্লক আছে, সেই ব্লকের মধ্যে আমরা কয়েকটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছি। এবং যদি কেউ Jenkins ট্রাই করতে চান, বাট অথবা লেটস সে আপনি যদি Git Action ও ট্রাই করতে চান, যেটাই ট্রাই করেন, সেটার মধ্যে যদি আপনারা প্লাগইনের এখানে প্রত্যেকটা CI/CD টুলই হচ্ছে বিভিন্ন প্লাগইন ডিপেন্ডেন্ট। মানে প্লাগইন ইউজ করলে আপনার কাজটি ইজি হয়ে যাবে। বাট যদি আপনি প্লাগইনের ব্যাপারে একটু নার্ভাস ফিল করেন, অথবা কিভাবে কাজ করবেন এটা যদি বুঝতে না পারেন, তাহলে আমি সাজেস্ট করব যে সিম্পলি স্টার্টটা এভাবে করেন যে
একটা অ্যাপ্লিকেশন ডিপ্লয় করতে গেলে স্টেপটা কি হতো? সেই স্টেপটার উপরে বেস করে ফার্স্টে একটা ডকার ইমেজ হচ্ছে বানান, এবং বানানোর পরে শুধুমাত্র একটা CI/CD পাইপলাইনে আমরা নরমালি ডকারটাকে বিল্ড করার জন্য যে কমান্ডটা দিই, তারপরে ডকারটাকে ডকার হাবে পুশ করার জন্য যে কমান্ড দিই, দেন ডকার পুল করা, ডকার রান করা। জাস্ট এই কমান্ডসটা একটা পাইপলাইনের মধ্যে ৪ টা স্টেপে নিয়ে আসেন অ্যান্ড দেন এটাকে রান দেন। আইদার ইন গিট অ্যাকশন অর ইন জেনকিন্স। সো এই জিনিসটা রান দিলে মানে ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি নার্ভাসনেসটা প্রথমবারই কাজ করে। আপনি যখন ফার্স্ট টাইম এটাকে এক্সিকিউট করে ফেলছেন তখন আপনি যথেষ্ট কমফোর্টেবল হয়ে যাবেন। দেন জেনকিন্সে অনেক টাইপের প্লাগইন আছে। অর্থাৎ জেনকিন্সে আপনি যদি ইনিশিয়ালি সরাসরি টার্মিনালের কমান্ডগুলো দেন তাহলেও অ্যাকচুয়ালি পাইপলাইন কাজ করবে। বাট অনেকগুলা প্লাগইনস আছে যেগুলো আপনাকে মোর কনভিনিয়েন্স দিবে পাইপলাইন কন্ট্রোল করার ক্ষেত্রে। অথবা যেটা হচ্ছে আপনার ৪-৫ লাইন লেখা লাগতো, এটা হচ্ছে একটা লাইন লিখলেই হয়ে যাচ্ছে। তো এই ফ্লেক্সিবিলিটি গুলো হচ্ছে আমরা পাইপলাইন ইউজ করলে পাবো। সো এটার জন্য আসলে জেনকিন্সের মধ্যে যে পাইপলাইন গুলো আছে অথবা CI/CD টুল গুলাতে যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলোকে বেশি ইউজ করা হয়। সো দ্যাটস অল ফর টুডে। কিছুটা রাশে গিয়েছে, সেটার রিজন হচ্ছে আসলে এই টপিক গুলা একটু ভাস্ট অ্যাকচুয়ালি। সো সেটা নিয়ে ডিসকাস করতে গেলে একটু মানে ফাস্ট গো থ্রু করা লাগে। সো কারো যদি কোনো কোশ্চেন থাকে, সো আই থিংক কোশ্চেন, ওয়েল কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে করতে পারেন। অ্যান্ড ওকে, কোশ্চেন কিছু আমরা পেয়েছি। সো ইজ দ্য ডকার কন্টেনার সেফ ফ্রম সিকিউরিটি স্ট্যান্ডপয়েন্ট অ্যান্ড ফর কন্টেনার সিকিউরিটি হোয়াট ক্যান উই ডু? সো কন্টেনার সিকিউরিটির জন্য অ্যাকচুয়ালি আমরা কন্টেনার যখন ক্রিয়েট করি, লেটস সে এই যে এই জায়গাটাতে ডকার ফাইলে, তো সেখানে হচ্ছে কন্টেনার কিন্তু আলাদা একটা সফটওয়্যার আইসোলেশন লেয়ার ক্রিয়েট করে দিচ্ছে, অর্থাৎ আলাদা একটা ওএস থাকছে, আলাদা একটা নেটওয়ার্ক থাকছে। তো সেটার মধ্যে অ্যাকচুয়ালি আমরা একটা ডকার কন্টেনার ক্রিয়েট করার সময় ওইটাকে আমরা লক করে রাখতে পারি। লক মিন্স হচ্ছে এটাকে আপনি উইদাউট এনি ইউজার অথেন্টিকেশন পাসওয়ার্ড এটাকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে কন্টেনারের মধ্যে আমরা যে বেজ ইমেজটাকে ইউজ করি, বেজ ইমেজের মধ্যেও vulnerability থাকতে পারে। সো আপনি যদি কোন ধরনের বেজ ইমেজ ইউজ করছেন এটাকে যদি একটু এনশিওর করে নেন, তাহলে আপনার সিকিউরিটি যে রিস্কটা থাকে অথবা সিকিউরিটি যে লিক থাকে অনেক সময়, ওই লিকটাকে হচ্ছে এভয়েড করা যাবে। আর এমনিতেও যেরকম হচ্ছে আমরা vulnerability স্ক্যানিং করার জন্য, কোডের মধ্যে vulnerability স্ক্যানিং করার জন্য অথবা সিকিউরিটি স্ক্যানিং করার জন্য বিভিন্ন ধরনের টুল পেয়ে থাকি, ডকারের ক্ষেত্রেও অ্যাকচুয়ালি এই ধরনের টুল আছে। এবং CI/CD তে আমরা যেই কাজটা করতে পারি সেটা হচ্ছে ডকার বিল্ড করার পরে আমরা ডকার ইমেজের vulnerability স্ক্যান করতে পারি, সিকিউরিটি স্ক্যান করতে পারি, এবং যদি কোনো ধরনের সিকিউরিটি লিক এই স্ক্যানের মধ্যে ধরা পড়ে তখন আসলে আমরা রোল ব্যাক করে মানে আমরা আমাদের এক্সিকিউশন এখানে স্টপ করে দিতে পারি, এবং সেটাকে হচ্ছে স্টেক হোল্ডারদেরকে জানালাম এবং তারা হচ্ছে যখন এটাকে আবার রিজলভ করছে তারপরে আবার এটাকে রান করতে পারি। সো অ্যাকচুয়ালি সিকিউরিটি রিস্কটা ২ ভাবে এভয়েড করা যায়। একটা হচ্ছে আমরা কি ধরনের বেজ ইমেজ ইউজ করছি সেটার উপরে ডিপেন্ড করে। আরেকটা হচ্ছে আমাদের কন্টেনার যখন ক্রিয়েট করা হয়, কন্টেনার বাই ডিফল্ট হচ্ছে রুট অ্যাক্সেস থাকে। সো এটাতে যে কেউ অ্যাক্সেস করা মানেই হচ্ছে টোটাল কন্টেনারের মধ্যে অ্যাক্সেস পেয়ে যাচ্ছে। তো ওই অ্যাক্সেস ম্যানেজমেন্টটাকে হচ্ছে আমরা ডকার ফাইলের মধ্যেই ডিফাইন করে দিতে পারি সো দ্যাট কন্টেনার ক্রিয়েট হওয়ার পরে যে কেউ উইদাউট অথেন্টিকেশন কন্টেনারের ভিতরে অ্যাক্সেস করতে পারবে না। আম আচ্ছা, ভাইয়া একটু বলতে চাচ্ছিলাম সবার উদ্দেশ্যে যে আপনাদের সবাইকে আনমিউট করে দেয়া হয়েছে, তো আপনারা চাইলে আপনাদের মাইক অন করেও কোশ্চেন করতে পারবেন। আই থিংক চ্যাটে যে কোশ্চেন গুলো আছে ওইগুলো অ্যাড্রেস করে নিয়ে দেন জি জি ওয়েল অবশ্যই আগে ভাইয়া। এইগুলো জি একটু জি অ্যাড্রেস করে নিচ্ছে। সো জি জি ডেভেলপমেন্ট অবশ্যই। কতটুকু শিখে CI/CD শেখা উচিত? সো ওয়েল, যদি আপনি মানে আপনার কনসার্ন থাকে হচ্ছে DevOps এ ক্যারিয়ার বিল্ড করা, ইন দ্যাট কেস আমি বলব যে এট লিস্ট অ্যাপ্লিকেশন রান করে কিভাবে, ফ্রেমওয়ার্ক গুলো কিভাবে কাজ করে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড ডিবির ওদের কানেকশন গুলো কিভাবে কাজ করে, এই জিনিসগুলোর ব্যাপারে মোটামুটি একটা মানে ভালো আইডিয়া থাকলে দেন আপনি আসলে CI/CD করতে পারবেন। লেটস সে আপনাকে যদি এখন বলা হয় যে পাইথনের অ্যাপ্লিকেশনের জন্য একটা CI/CD করতে, তাহলে ডেফিনিটলি আপনার কিন্তু এই জিনিসটা জানতে হবে যে Django-র অ্যাপ্লিকেশন রান করার আগে ডিপেন্ডেন্সি কিভাবে রিজলভ করা লাগে, অ্যাপ্লিকেশনটাকে কিভাবে রান করতে হয়। অনলি দেন আপনি এটাকে CI/CD করতে পারবেন। ফার্স্ট API এর ক্ষেত্রে প্রসেসটা ডিফারেন্ট।
রিঅ্যাক্টের প্রজেক্টের ক্ষেত্রে প্রসেসটা ডিফারেন্ট। সো নট নেসেসারিলি একজন ডেভঅপস কিন্তু সবগুলা ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে পারে, বিষয়টা এরকম না। বাট তার জাস্ট এই নলেজটা থাকে যে কোন ফ্রেমওয়ার্ক কিভাবে এক্সিকিউট করতে হয়। সো হ্যাঁ, এই নলেজটা থাকলে অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন। বাট আপনি যদি ব্যাক এন্ড ফোকাসড অর ফ্রন্ট এন্ড ফোকাসড হন, তাহলে আমি সাজেস্ট করবো যে অলরেডি তো আপনি ডেভেলপমেন্ট করছেন, রাইট? সো সেই ক্ষেত্রে আপনার এক্সিস্টিং যে প্রজেক্টটা, সেই প্রজেক্টে জাস্ট নর্মালি আপনার এই প্রজেক্টের মধ্যে নতুন একটা কোড লেখার পরে সেই কোডটাকে রান করতে গেলে আপনি যে স্টেপগুলো ম্যানুয়ালি করেন, সেটাকে অ্যাকচুয়ালি আপনি সিআই/সিডি থ্রুতে ইমপ্লিমেন্ট করে দেখতে পারেন যে অ্যাকচুয়ালি ইফ ইট রিয়েলি ওয়ার্কস অর নট। এবং ডকারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেম, যে আপনি যদি অলরেডি ডেভেলপমেন্টে থাকেন, তাহলে আপনার কারেন্ট প্রজেক্টটাকে অ্যাকচুয়ালি ডকারাইজ করে দেখেন যে এটা অ্যাকচুয়ালি প্রপারলি কাজ করে কিনা, কোনো ধরনের আপনাকে বেনিফিট দিচ্ছে কিনা, কোনো ধরনের কনভিনিয়েন্স ক্রিয়েট করছে কিনা। ওয়েল, আই থিঙ্ক আর তেমন কোনো কোশ্চেন নেই। সো ইয়া, আপনাদের হচ্ছে আদার কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, সাধারণত যদি আমরা ওএস লেভেলে কোনো রান করি, তার থেকে যদি আমরা ডকারে বা এই ধরনের কন্টেন্টে রান করি, তাতে বেশি স্টোরেজ খায় আর। তো সেক্ষেত্রে মানে এই জিনিসটা আসলে মানে কিভাবে আমরা আহ, মানে এই জিনিসটাকে ফিক্স করতে পারি, বা বেটার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড মানে কিভাবে কোন কোন প্রজেক্টের ক্ষেত্রে আসলে আমাদের ডকার বা এই ধরনের যাওয়া উচিত, বা কোন কোন ক্ষেত্রে ওএস লেভেলেই থাকা উচিত? অ্যাকচুয়ালি লেগেসি অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে আসলে মানে সরাসরি সার্ভারের মধ্যে যে রান করাটা, সেই জিনিসটা এখনো প্র্যাকটিস আছে। বিকজ ইন মোস্ট কেসেস দেখা যায় ভিএমএ চলে যায়, না হয় হচ্ছে খুব সেন্সিটিভ না হলে ভিএমএ চলে যায় অথবা কন্টেনারে চলে যায়। কন্টেনারের ক্ষেত্রে নরমালি রান দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের ওই যে স্টোরেজটা বেশি নেওয়ার কথা না। আর যদি কোনো কারণে বেশি নিয়ে থাকে, তাহলে এটা হতে পারে যে এটা একটু মানে কয়েকটা স্টেপে আপনি চেক করে দেখতে পারেন যে আপনার ইমেজ যেটা ক্রিয়েট হচ্ছে সেই ইমেজের সাইজটা কিরকম থাকছে। যদি ইমেজের সাইজ বেশি থাকে, দ্যাট মিনস ইমেজের অপটিমাইজেশন করাটা জরুরি। কজ কন্টেনারকে যেহেতু পোর্টেবল হিসেবে, মানে একটা পোর্টেবল এনভায়রনমেন্ট হিসেবে ক্রিয়েট করা হয়, সো এবং এই সাথে এটাও মাথায় রাখা হয় যে যত ফাস্ট হচ্ছে এই জিনিসটাকে বুট আপ করা যায়, তার মানে ওর সাইজটা হচ্ছে কম হওয়া লাগে। সো ইন মোস্ট কেসেস আপনি দেখবেন যে ইমেজগুলোর সাইজ থাকে হচ্ছে লেস দেন 100 MB, অর বেশি হলে হচ্ছে 400 MB 500 MB এরকম থাকে। তো যদি কোনো কারণে আপনার ইমেজের সাইজটা বড় থাকে, তাহলে এই জিনিসটাকে ফার্স্টে একটু গো থ্রু করে দেখেন যে ডকার ফাইল যেটা আছে সেটার মধ্যে কোনো ধরনের আহ, মানে অপটিমাইজেশনের পোর্শন আছে কিনা, লাইক ক্লিন আপ ঠিক মতো করা হয়নি, এরকম বেশ কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করা হয়েছে যে ইনস্টল ডিপেন্ডেন্সিগুলো অ্যাকচুয়ালি আপনার অ্যাপ্লিকেশনের জন্য দরকার না। অথবা নাহিয়ান ভাইয়া শুনতে পাচ্ছেন? উম, নাহিয়ান ভাইয়া শুনতে পাচ্ছেন? আচ্ছা, নাহিয়ান ভাইয়ার সম্ভবত কোনো ধরনের নেটওয়ার্ক ইস্যুস হয়েছে। আমরা 10 to 20 সেকেন্ড একটু অপেক্ষা করে দেখি যে ভাইয়া অনলাইন হতে পারছেন কিনা।
নাহিয়ান ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো। আচ্ছা, আমাদের নাহিয়ান ভাইয়ার সম্ভবত একটা নেটওয়ার্ক ইস্যুস হয়েছে, যার কারণে তিনি বর্তমানে অনলাইনে থেকেও ঠিকভাবে আমাদের সাথে কন্টাক্ট করতে পারছেন না। ঠিক আছে, আমি জাস্ট হচ্ছে 30 সেকেন্ডস আমি একটু দেখছি, এরপর হচ্ছে আমরা সেশনটা আজকের মতো এখানেই তাহলে এন্ড করে দিচ্ছি। যদিও আসলে ব্যাপারটা একটু দুঃখজনক যে আমরা আসলে একদম সেশনের শেষে এসেই আমরা আসলে আহ শেষ পর্যন্ত কিছু জিনিস আমরা আপনাদের সাথে আপনাদের কন্টাক্টটা আপনাদের সাথে ঠিকভাবে করতে পারলাম না। তো ঠিক আছে ভাইয়া, আমি আসলে এতটুকুই বলতে চাই যে এখনো যারা আসলে এত রাতেও এত সময় নিয়ে অনলাইনে আছেন বা ছিলেন, তাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। এবং আমি আসলে যেটা বলবো যে আপনাদের আজকে যে ওয়েবিনারটা ছিল, এটা মেইনলি ছিল যে সিআইসিডি পাইপলাইন নিয়ে। এর পাশাপাশি আপনাদের ডেভঅপসে এই সিআইসিডিটা কতটা ইফেক্ট ফেলছে, আপনারা এটা নিয়ে কতদূর আগাতে পারবেন, এই জিনিসগুলো নিয়ে আজকে সবকিছু আলোচনা হয়েছে। তো এই কারণে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিব যে আপনারা আসলে একটা ইনসাইটফুল সেশনে এসেছেন এবং সেই অনুযায়ী আপনারা ক্লাসটা করার চেষ্টা করেছেন। তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং রোজার মাস শুরু হয়ে যাচ্ছে সামনে থেকে। তো সবাই আসলে নিজের স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখবেন, এবং আমাদের ওয়েবিনার গুলা, আরেকটা কথা যেটা বলে রাখা ভালো, আমাদের পরবর্তী যেসব ওয়েবিনার গুলা হবে সেগুলো মেইনলি আমরা হচ্ছে বিকাল 3টা অথবা হচ্ছে রাত 10টা বা 10:30 এই সময়গুলোতেই আমরা রাখছি। কারণ হচ্ছে যে দেখা যায় যে রোজার মাসে নামাজ থাকে, নামাজ পড়তে হয়, অনেক কাজ থাকে। তো এসব কথা চিন্তা করি আমরা ওয়েবিনারটা একটু রাতের দিকে রেখেছি। মেইনলি আসলে আপনাদের সবার ভালোর কথা চিন্তা করি, কারণ রাতের দিকে আমরা সবাই যেহেতু অনলাইনে থাকি। তো যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত রাত পর্যন্ত কষ্ট করে থাকার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি ইনশাল্লাহ সামনে নতুন আরেকটা ওয়েবিনারে আপনাদের সবার সাথে দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।